আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে। দেখতে পাচ্ছি না স্যার। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার এখানে আজকে ইন্টারনেটটা একটু উইকও আছে, তো এই কারণে আমি ভিডিওটা অফ করে রেখেছি, যাতে ইয়েটা মানে কথাটা ঠিকঠাক শোনা যায়। তো শুনতে পাচ্ছ ঠিকঠাক, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আমি শেয়ার করবো, তারপর এক সেকেন্ড। আমি এই সেম ইয়ের লিঙ্কটা, যেটা আমরা সবাই ইউজ করছো, মানে তোমরা যে গুগল ক্যালেন্ডারটা ইউজ করো না, ওই সেম গুগল ক্যালেন্ডার দিয়ে আমি ওখানে ইনভাইটেশন তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সেম ইনভাইটেশনই পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি যেটা বলি, আমি অ্যাকচুয়ালি বসেছিলাম থার্মোডাইনামিক্স নিয়ে, একটু নোটটা বড় হয়ে যাচ্ছে, তো আমাকে একটু শর্ট ডাউন করতে হবে, কারণ আমি একটু বড় করে পড়িয়েছিলাম যখন প্রথমবার পড়িয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম হয়তো 11-12 বিভিন্ন জিনিসপত্র কভার করবো 11-12 কেমিস্ট্রির জন্য। তো আমাদের যেহেতু টাইমটা অনেকটা কম, প্লাস আমাদেরকে 9-10 সিলেবাসটা স্টিক থাকতে চাইছি, তাই আমি একটু শর্ট ডাউন করছি, ওটা এখনো কমপ্লিট হয়নি। তো ওটা করার পর আমি পরের নেক্সট ক্লাস যেটা নেব, সেটা আমি থার্মোডিনামিক্সের ওপর নেবো, বা অন্য নিতে পারি, থার্মোডিনামিক্সটা করিয়ে দেবো। তো আমাদের একটা চ্যাপ্টার আছে আয়নিক ইকুইলিব্রিয়াম, তোমরা যদি দেখো এখানে দেখতে পাবে। তো ইউনিট 3-র একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সি, আয়নিক ইকুইলিব্রিয়াম, রাইট? সি। তো আজকে আমরা এটা করবো, ঠিক আছে? সিটা আমরা আজকে দেখবো। তো সি মানে বেসিক্যালি 3-4টে চ্যাপ্টার আছে, তার মধ্যে সিটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, আর দেখো কেমিক্যাল কাইনেটিক্সটা যখন পড়বে, তখন অনেক জিনিসপত্র খুব কমন লাগবে। তার কারণটা হচ্ছে আমি অবশ্যই এটা দেখবো, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বা আমরা আমরা আজকে এটাকে ইয়ে হিসেবেও দিয়ে দিতে পারি, মানে একটা রেকর্ডেড ক্লাস হিসেবেও দিতে পারি, কারণ এটা প্রচুর জিনিসের মিল আছে, কারণ আমরা অলরেডি নিউক্লিয়ার কেমিস্ট্রিটা পড়েছি, মানে ফার্স্ট অর্ডার রিয়াকশন রেটটা পড়ি। আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের যে তোমার বাকি যেগুলো মানে সেকেন্ড অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন, এগুলো পড়তে হবে, এগুলোর সঙ্গে অনেক মিল আছে এবং সিমিলার ওয়েতেই আমরা করেছি কেমিক্যাল কাইনেটিক্সটা, এটাও দেখতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি, চলো। আজকে হচ্ছে আমাদের যেটা শুরু করবো, সেটা হচ্ছে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম। ওকে। তো সব থেকে যেটা বড় কথা, যে আয়নিক ইকুইলিব্রিয়া পড়ার আগে আমাদের দু রকমের ইলেকট্রোলাইট সম্বন্ধে জানতে হবে বা বুঝতে হবে। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তোমরা বলতে পারবে যে তোমাদের কোনো আইডিয়া আছে হোয়াট ইজ স্ট্রং ইলেকট্রোলাইট, হোয়াট ইজ উইক ইলেকট্রোলাইট? মানে স্ট্রং ইলেকট্রোলাইট কি, উইক ইলেকট্রোলাইট কি, এটা নিয়ে কারোর কোনো আইডিয়া আছে? এবং আয়নিক ইকুইলিব্রিয়াটা আমরা পার্টিকুলারলি কোন ধরনের সিস্টেমের ক্ষেত্রে বেশি প্রযোজ্য বলে মনে করব? এটা হচ্ছে এখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এনি আইডিয়া হোয়াট ইজ স্ট্রং ইলেকট্রোলাইট? আর ইকুইলিব্রিয়ামটা স্যার স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। আয়নিক ইকুইলিব্রিয়াম স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে, উইকের ক্ষেত্রে নয়। কেন নয়? কেন উইকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? স্যার উইকের গুলা সেগুলা সম্পূর্ণ মানে ডিজলভ হবে না আর কি। ওটা সাম্য অবস্থায় থাকতে পারে, আর যেটা স্ট্রং সেটা সম্পূর্ণ গুলে যাবে, সাম্য অবস্থায় থাকবে না, হুম। পুরাটাই গুলে যাবে। হুম। এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি, তাহলে ইকুইলিব্রিয়া কি করে আসছে? তাহলে আহ আয়নিক ইকুইলিব্রিয়াটা কি করে আসছে? স্যার ইকুইলিব্রিয়া বলতে অবশ্যই আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা দেখবো, বাট ইকুইলিব্রিয়া বা ইকুইলিব্রিয়াম বলতে কি একটা জিনিস, যেটা সহজ ভাষায় কি বোঝো? যদি আমি খুব সহজ ভাষায় বলি, যে আমাদের একটা রিয়াক্ট্যান্ট আছে, সেখান থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে, রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট, রাইট? রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবার রিয়াক্ট্যান্টটা যদি সম্পূর্ণভাবে প্রোডাক্টে পরিণত হয়ে যায়, তাহলে দেয়ার উইল বি নো ইকুইলিব্রিয়াম। কোনো রকম সাম্যাবস্থা থাকবে না। ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা থাকবে না। সাম্যাবস্থাতে তারা চল ঠিক হবে, এক সেকেন্ড। তাহলে সাম্যাবস্থা জিনিসটা কখন থাকবে? মানে আমরা কখন বলবো যে সেটা একটা সাম্যাবস্থায় আছে? না, যখন ধরো তোমাদের
যেটা বললাম যে ধরো তোমাদের কাছে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট, মানে ধরে নাও আমরা 5 গ্রাম রিয়াক্ট্যান্ট নিয়েছিলাম, 5 গ্রাম রিয়াক্ট্যান্ট নিয়েছিলাম, সেখান থেকে ইনিশিয়ালি প্রথমে প্রোডাক্ট 0 ছিল, খানিকক্ষণ পরে আমার এখানে 3 গ্রাম এটা পড়ে আছে, 2 গ্রাম এটা পড়ে আছে, শেষ হচ্ছে। ইন দ্যাট সেন্স আমরা তখন বলবো এরা এখানে একটা এই সাম্য অবস্থায় পৌঁছে গেছে। তার মানে রিয়াক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট দুটোই থাকতে হবে, এবং এটা যদি কমপ্লিটলি তোমার রিয়াক্ট্যান্টটা কমপ্লিটলি রিয়াকশন করে প্রোডাক্টে পরিণত হয়ে যায়, তখন তাহলে সাম্যাবস্থা থাকবে না। তাহলে এগেন আমি যখন যে কনসেপ্টটাতে আসছি, স্ট্রং ইলেকট্রোলাইট, যেটা তুমি রিপন বললে একদমই ঠিক, স্ট্রং ইলেকট্রোলাইট মানে যেটা কমপ্লিটলি ভেঙে যায়। মানে ধরে নাও 100টা মলিকিউল অফ স্ট্রং ইলেকট্রোলাইট নিয়েছি, 100টা, 100টার মধ্যে 99টা যদি ভেঙে গেল, এখানে ইলেকট্রোলাইট জিনিসটা কি না, ইলেকট্রোলাইটে দুটো আয়ন থাকে। একটা হচ্ছে ধরে নাও, ধরো তো KCl একটা ইলেকট্রোলাইট আমি বলতে পারি, তো এখানে K+ আর Cl- কমপ্লিটলি দুটোতে পার্টে ভেঙে যাবে। তাহলে আর এ হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, কারণ যদি তুমি 100টা নাও, মোটামুটি ধরে রাখো 99টা K+, একটা একটা হয়তো KCl পড়ে থাকবে। তাহলে এদের এখানে কোনো রকম আয়নিক ইকুইলিব্রিয়া, এদের এখানে কোনো রকমের আয়নিক ইকুইলিব্রিয়া যাবে না। পরিষ্কার? এইবার কোশ্চেনটা আছে আমি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, তাহলে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াটা কাদের ক্ষেত্রে আমরা প্রযোজ্য বলবো? না, উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা যখন আসি, ধরো NH4OH, উই ক্যান কল দিস ইজ উইক ইলেকট্রোলাইট। কেন না, এই যে উইক ইলেকট্রোলাইট গুলো হয়, এরা রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের মধ্যে একটা সাম্যাবস্থা বজায় থাকে। দুটো এরকম আয়ন তৈরি করলো, ধরো 10টা নিয়েছিলাম, 5টা ভেঙে গেল আর 5টা পড়ে আছে। পাঁচটা পাঁচটাই হবে তাই নয়, ইকুইলিব্রিয়াম 3টে এটা পড়ে থাকতে পারে, আর 7টা ভেঙে যেতেই পারে। বাট এটা ডিপেন্ড করছে তোমার সাম্য যে ব্যবস্থার জন্য আমরা যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ইউজ করি, সাম্য অবস্থার যে ধ্রুবক সেটার উপর। ঠিক আছে? তো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তার মানে এই দুটো ভাগে ভাগ হয়ে গেল, মানে দুটো পার্টে ভাগ হলো, একটা হচ্ছে জিনিসপুর ওই আর কিছু এই পরিমাণও রইল। তো যেহেতু সাম্য অবস্থা যখন অ্যাটেন্ড করে যাবে, তখন আমরা ধ্রুবকটাকে কিভাবে লিখবো না, K=, মানে অ্যাকচুয়ালি এটা তো এইটা হচ্ছে ধ্রুবক হচ্ছে K, তাহলে K=, এইটা আমরা লিখতে পারি, রাইট? যে কোনো রিয়াকশনের রিয়াকশন থেকে প্রোডাক্ট যদি তোমার সাম্যাবস্থা থাকে, তার যে রিয়াকশনের যে ধ্রুবক সেটাকে লেখা হয় কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস অফ P বাই অ্যাক্টিভ মাস অফ R। এটা আমরা অবশ্যই পরে দেখবো। বা এটাকে বলে কনসেন্ট্রেশন অফ P বাই কনসেন্ট্রেশন অফ, এখানে P মানে প্রোডাক্ট আর R মানে রিয়াক্টেন্ট। এখানে প্রোডাক্ট গুলো হচ্ছে দুটো, NH4+ আর এটা, আর রিয়াক্টেন্ট হচ্ছে, তাহলে এটা আমি P লিখলাম আর নিচে R লিখলাম, রাইট? এন্ড দিস ইজ কল্ড আয়োনাইজেশন কনস্ট্যান্ট। এইটাই হচ্ছে তোমার আয়োনাইজেশন কনস্ট্যান্ট মেইন কনসেপ্ট। এবার হচ্ছে আরএনএস এর থিওরিতে আছে, এখনো অবধি কারোর কোনো প্রবলেম আছে আর বুঝতে? স্যার তাহলে স্ট্রং ইলেকট্রনের ক্ষেত্রে আয়নিক ইকুইলিব্রিয়াম হবে না, তাই তো স্যার? শুধু না, উইক উইক ইলেকট্রনের ক্ষেত্রে হবে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থাটা কি করে হবে? সাম্যাবস্থা তখনই থাকবে যদি তোমার রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের মধ্যে এক্সচেঞ্জ হয়। মানে আমি বলতে চাইছি যে তুমি ধরে নাও কোনো একটা কারণে আর থেকে পি করে দিলে, এ 100টা মলিকিউল নিয়ে শুরু করেছিল, প্রথমে 0টা ছিল, আর থেকে পি করতো, ইকুইলিব্রিয়াম হওয়ার পর এটা ধরে নাও 40টা আছে আর এটা 7টা প্রোডাক্ট হয়ে গেছে আর 40টা পড়ে আছে। এবার তুমি যখনই ইকুইলিব্রিয়াম পৌঁছে যাওয়ার পর, যখনই 40 থেকে একটা মলিকিউল, মানে 40 থেকে একটা মলিকিউলকে এইদিকে কনভার্ট করার চেষ্টা করবে, এখানেরও একটা মলিকিউল এইদিকে আবার কনভার্ট হয়ে চলে আসবে। এই দিস ইজ কল ইকুইলিব্রিয়াম। তাহলে তুমি কখনোই রিয়াক্টর আর প্রোডাক্টকে শেষ করতে পারবে না, তো এইটা বন্ধ থাকছে। তাহলে অবশ্যই স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তুমি আয়নিক ইকুইলিব্রিয়াটা করতে পারছো না। হুম। এবার আরএনএস এর থিওরি অনুসারে আমরা জানবো যে অ্যাসিড কি জিনিস আর বেস কি জিনিস। অ্যাসিড কি জিনিস না, যেটা স্যার এইখানে বলো বলো। স্যার হুম। এখানে যে কনস্ট্যান্টটা আছে কে এ, কনস্ট্যান্টটা আমি কি, এটা পাঠাতে কি পারি। এই যে নিচে যে এটা আছে এটা কি অ্যাসিডের জন্য বোঝাচ্ছে? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা একটু কনফার্ম আমাকে করতে পারো যে আমি ভিডিওটা রেকর্ড করছি কিনা? রেকর্ড করছি তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড, ঠিক আছে। হ্যাঁ বলো, এবার বলো কি কোশ্চেনটা, কি এটা?
বললাম যে কনস্ট্যান্টের যে কে সাফিক্স এ আছে না, এটা কি অ্যাসিডের জন্য বোঝাচ্ছে না না আয়োনাইজেশন না না বুঝলাম না না, ব্যাপারটা। কোনো কিছুর জন্য নয়, আমি বললাম আয়োনাইজেশন, আমি বললাম ওটা আয়োনাইজেশন। এই কেটাকে বলা হয় আয়োনাইজেশন কনস্ট্যান্ট, এটাকে অ্যাসিডের জন্য বলেন। এটা কি অন্য কিছু আমরা ধরতে পারি কি মানে এই কনস্ট্যান্টটাকে, কি ধরতে পারবে? কে এটাকে? তুমি এটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো বলতে পারো, তুমি এটাকে আচ্ছা ইকুইলিব্রিয়াম ঠিক আছে স্যার। আয়োনাইজেশন কনস্ট্যান্ট মানে হচ্ছে প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন গুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কনস্ট্যান্ট তার মাল্টিপ্লিকেশন বাই হচ্ছে স্যার রিঅ্যাক্ট্যান্টের মাল্টিপ্লিকেশনটা। পারফেক্ট প্রসাদ, ঠিক বলেছো, একদমই ঠিক, দ্যাটস দ্য থিং, এটাই। মানে মুদ্রা কথা হচ্ছে, মানে আমি যখন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট করছি তো ঠিক আছে, আমার তো এখানে একটা মানে আমি সাম্যাবস্থার কথা বলছি, তখন আমার যে কনস্ট্যান্টটা আমি কে লিখছি, কে কথা বলছে বারবার ধরে, এ কি রে ভাই কিছু নাম পড়তে দাও চুপচাপ। এখানে কার মাইকটা থেকে কথাটা আসছে? দীপ, তাই তো? আমি মিউট করে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা বলবো যে হ্যাঁ, এইবার তোমাকে রিপন, আমি তোমাকে উল্টো ভাবে আনসারটা দিচ্ছি, না, রিপন না প্রসাদকে বললে, যাই হোক আমি উল্টো ভাবে আনসারটা দিচ্ছি, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বা আমরা যেটাকে বলছি আয়োনাইজেশন কনস্ট্যান্ট মোরলি, বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা ভালো, এটা একটা হচ্ছে মোর জেনারেল টার্ম। তুমি যখন অ্যাসিডের ক্ষেত্রে দেখবে তখনও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আয়োনাইজেশন কনস্ট্যান্ট বলতে পারো, বা বেসের ক্ষেত্রে যখন দেখবে সেটাকে আয়োনাইজেশন কনস্ট্যান্ট বলতে পারো, রাইট? বা কোনো এমন কোনো জিনিস যেটা আয়নে বিভক্ত হচ্ছে সেক্ষেত্রে তুমি আয়নাইজেশন কনস্ট্যান্ট বলতে পারো, এটা হচ্ছে ওইটার ক্ষেত্রে। এবার আরএনএসের থিওরিতে আসি, আমরা অ্যাসিড বেস জিনিসটা প্রথমে জানার চেষ্টা করি। এইটা আমরা সবাই জানি, তার মানে নতুন করে বলার কথা না, আমরা এটাই প্রথম শিখেছিলাম অ্যাসিড বলতে কি। আরএনএস কি বললো, যে কোনো জিনিসকে তুমি ওই জলের মধ্যে মিশিয়ে যাও, সেটা যদি এইচ প্লাস তৈরি করে জলের মধ্যে মিশে, মানে HCl যদি নাও তো জলের মধ্যে মিশে এইচ প্লাস সিএল মাইনাস তৈরি করবে, এগেন আয়নাইজ হয়ে যাচ্ছে, দিয়ে এইচ প্লাস তৈরি করে সিএল মাইনাস। বা তুমি ধরো H2SO4 নাও, সেও এরকম করবে, HSO4 মাইনাস একটা আর এইচ প্লাস তৈরি করবে। আবার অনেক সময় SO4 2 মাইনাস 2H প্লাসও তৈরি করে। তো এরকম যদি তৈরি করে তখন সেটাকে আমরা অ্যাসিড বলবো। বেস কাকে বলবো তখন উল্টো হিসেবে বললো, যদি OH মাইনাস তৈরি হয়, যেমন সবাই এক উদাহরণ যেন আমরা এটা জানি যে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, রাইট? এটা সরি, এটা NM নয়, NaOH বলছি, সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড, রাইট? মানে আমরা যেগুলোকে বেসিক্যালি ক্ষার বলি, তাই তো? তো এরা হচ্ছে সবাই হচ্ছে তার মানে বেস, যে অ্যাকর্ডিং টু আরএনএস এর থিওরিতে, যে যারা হচ্ছে তোমার এইচ প্লাস দেবে তারা হচ্ছে আয়ন অ্যাসিড, আর যারা OH মাইনাস দেবে তারা হচ্ছে বেস। কিন্তু দেখা গেল এই থিওরিটা কমপ্লিট নয়, তারপর আমি পরের থিওরিতে আসবো কেন কমপ্লিট নয় বলছে। কারণ আমি যে তোমাদেরকে আগের দিনও বলেছিলাম, আগে যখন প্রশ্ন করেছিলে বা কেউ একজন, তো ধরে নাও পিরিডিনকে আমরা বেস বলি, হ্যাঁ, মানে আমরা ধরে নাও আমরা বলি যে পিরিডিন ইজ এ গুড বেস। পিরিডিন মানে তোমার পিরিডিনের ইয়েতে হয় তোমার এই এই একটা নাইট্রোজেন থাকে আর এই পাঁচটা, মানে বেঞ্জিনের মতোই, বাট পাঁচটা, এটা আমরা পড়বো যখন আমরা অর্গানিক কেমিস্ট্রিটা পড়বো। তো পিরিডিনকে আমরা কিভাবে কি করে আমরা বেস বলতে পারি? এর তো হাইড্রোজেনও নেই, এর জলেতেও কোনো হাইড্রোজেন দেয় না, সরি এর তো OH নেই, জলেতেও কোনো OH মাইনাস দেয় না, তাহলে মানে তো OH এর দেখাই নেই, কোনো কিছুই নেই, তাহলে ও কি করে বেস হতে পারে? তখন লোকে ভাবে এরকম অনেক মলিকিউল আছে, তখন লোকে ভাবলো, বিশেষ করে আমাদের শরীরের মধ্যে DNA RNA যেগুলো তৈরি হয় সমস্ত কিছুতেই কোনোতেই OH নেই, কিন্তু আমরা সবাই জানি যে DNA RNA বা আমাদের যে ধরো তোমার নিউক্লিক অ্যাসিড বেস কিছু আছে, তো সেইগুলো অ্যাকচুয়ালি OH হিসেবে দেয় না, তারা কিভাবে বেস হিসেবে কাজ করে, right? তো তখন একটা আরো ডিফারেন্ট ডিফারেন্ট থিওরি আছে, সেগুলো আমরা দেখবো, বাট এইটা হচ্ছে জেনারেল থিওরি ছিল, ঠিক আছে? মানে আরএনএস ইনি প্রথম অ্যাসিড আর বেসকে ভাগ করেন। তাহলে এবার ব্যাপারটা আসি, যে ধরে নাও আমি যে এক্সাম্পলটা বলেছিলাম, যে অ্যাসিড বা বেস তুমি যদি জলে দিতে, তাহলে প্রথমে আয়নিতে চলে যাবে, এটা HCl থেকে H3O প্লাস Cl মাইনাস হলো। এটা অনেকে আবার H প্লাসও লেখে, অনেকে আবার H3O প্লাসও লেখে, কারণ যে H প্লাসটা আমি বললাম ভেঙে যাচ্ছে, সে তারা আবার জলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা এরকম হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি করে, রাইট? H3O প্লাস তৈরি করে।
তো এইটা একটা এইটা একটা তোমার অনেকে মানে এটা তুমি এইচ প্লাস লিখলেও ভুল কিছু নয়। আবার এইচ প্লাস যেহেতু তুমি জলের মধ্যে করছো সেই জন্য এইচ প্লাস জলের সঙ্গে যুক্ত নিয়ে তুমি এইচ2 প্লাসও হিসেবেও লিখতে পারো, রাইট? এটা হচ্ছে ব্যাপার। এবার স্যার তাহলে স্যার তাহলে পিরিনকে তাহলে কিসের রেসপেক্টে বলা হচ্ছে? হ্যাঁ আমরা আসবো থিওরিটা, তাই না? ওটা আসবো। এবার কিছু কিছু মলিকিউল আছে যারা ধরো যেমন আমি আগেই বলেছিলাম যে কেওইচ বা ধরো এনএইচ, এরা জলের মধ্যে ভেঙে গিয়ে ওইচ দিচ্ছে, সেটা একটা একরকম। কিন্তু কিছু কিছু মলিকিউল আছে যেমন ধরো NH3, হ্যাঁ, ঠিক আছে, এটাকে ধরো তুমি ধরে ভাবতে পারো অনেকটা, যদিও বলাটা ঠিক নয়, বাট ভাবতে পারো অনেকটা পিএইচ মানে পিরিডিনের মতোই। ধরে নাও এখানে তুমি NH3 বটল এরকম করে দিলে এরকম টাইপের, হ্যাঁ, বাট এটা আমি এগেন পিরিডিনের জন্য এক্সপ্লেনেশনটা আরো আলাদা, বা এর জন্য এক্সপ্লেনেশনটা আরো আলাদা, সেটা আমরা আসবো। বা দেখা গেল ধরো তুমি NH3 নিয়ে যদি তুমি কাজ করো, তো এই জলের সঙ্গে যুক্ত NH4+ আর OH- তৈরি করছো, যদিও এর নিজের OH- নেই, কিন্তু জল থেকে একটা প্রোটন নিচ্ছে, নিয়ে OH- তৈরি করছে। এই পিরিডিনের ক্ষেত্রে যদি তুমি ওরকম করো দেখা যাবে হয়তো জল থেকে একটা আয়রন নিয়ে OH- দিচ্ছে, সেজন্য আমরা বেশ বলতে পারি। কিন্তু আবার এগেইন লোকে প্রবলেমে পড়লো, এই পুরো সংজ্ঞাটাই আমরা যেটা দিয়েছি আর্যেনিয়ার, জলটাকে বেস করে, মানে জলের মধ্যে যা হচ্ছে সেটাকে। কিন্তু আমাদের শরীরের মধ্যে তো আর জল থাকে না, মানে ধরো শরীরে একটা বাফার হিসেবে কাজ করে, রাইট? বা আরো যেসব রিয়াকশনস কন্ডিশন, যারা অর্গানিক রিয়াকশন সিনথেসিসের কাজকর্ম করে তারা আরো ভালো জানবে বা বুঝতে পারবে যে আমরা অর্গানিক সিনথেসিস যেগুলো করি বিভিন্ন রকমের সলভেন্টে করি, যেমন ডিএমএসও ইজ ওয়ান অফ দ্য সলভেন্ট, বা যেমন অ্যাসিটোনাইট্রাইল একটা সলভেন্ট যেখানে জল থাকে না। তো ওই ওই যে সলভেন্ট গুলোর মধ্যে একটা মলিকিউল তো তোমার প্রোটন কিভাবে নিচ্ছে বা প্রোটন কিভাবে ছাড়ছে সেটা তো আর্হেনিয়াসের থিওরি দিয়ে তুমি এক্সপ্লেনই করতে পারবে না, কারণ সেটা তো জলই নয়। তখন তাকে কিভাবে অ্যাসিড বা বেস বলবে, সেটার জন্য থিওরিটা আসছে আলাদা ভাবে। এইবার আর একটা যেটা বললাম যে ওয়াটার, জল নিজেও একটা ভেরি উইক ইলেকট্রোলাইট, এটা মনে রাখবে। কারণ জলের মধ্যে তোমার একটা ইকুইলিব্রিয়াম থাকে, H2O এরকম ভেঙে যায়, এটা OH+OH। এবার জলের মধ্যে মনে রাখবে, এটা অটো আয়নাইজেশন বলে। এবার জলের মধ্যে মনে রাখবে যে যেহেতু এটা ভেঙে যাচ্ছে, তাহলে H+ আর OH এর মাইনাস, এই দুটো সংখ্যা সবসময় সমান হয়। এই জন্য তোমার জলের ওভারঅল অ্যাসিডিটি বা বেসিডিটি থাকে না। অ্যাসিডিটি থাকতে হলে কি হবে, এখন আমরা যদি আবার এগেন আর এনএসের থিওরিতে যাই, যে কোনো সলিউশনের মধ্যে যদি H+এর সংখ্যা বা H3O+-এর সংখ্যা বেশি হয় তাহলে আমরা তাকে বলবো অ্যাসিড, বা আর OH এর সংখ্যা যদি বেশি হয় তাহলে তো আমরা আমরা তাকে বলবো বেস। কিন্তু জলের মধ্যে দুটোই সমান সংখ্যক থাকে, সেই জন্য জল নিউট্রাল। বাট জলের মধ্যে একটা অটোরেশন দেখা যায়। এবার এইটা হয়তো আরো বেটার হবে যদি তুমি জলের মধ্যে খুব অল্প পরিমাণে H+ মেশাও, রাইট? মানে খুব অল্প পরিমাণে যদি অ্যাসিড মেশাও তাহলে দেখা গেল আরো বেটার হবে। এনিওয়ে ধরো জলের মধ্যে ধরো এরকম একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে আছে, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? কে মানে ইকুইলিব্রিয়াম এগেইন প্রোডাক্ট, জানো তো, ধর ধর দুটো প্রোডাক্ট থাকে, আমরা নর্মালি কি লিখলাম, প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট, তাই তো? এবার এইটা তখন এরকম ভাবে লিখবো, যদি ধরো দুটো প্রোডাক্ট থাকে তখন আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখতে গেলে P1 × P2, আর ধরে নাও P2, আর ধরে নাও একটা রিয়াক্টেন্ট আছে, তাহলে রিয়াক্টেন্ট 1 এরকম লিখি। তো এখানে ওইটাই লিখলাম, P1 × P2 অ্যাক্টিভ, আমি যে অ্যাক্টিভ, আমরা অ্যাকচুয়ালি বলি অ্যাক্টিভ মাস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের জন্য, বাট এখানে আমি অ্যাক্টিভ মাসকে তুমি কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে পারো, H+OH-, ওকে? তাহলে এটা এবার 298 ডিগ্রি সরি 298 ডিগ্রি কেলভিন, মানে যেটাকে আমরা বলি রুম টেম্পারেচার, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, রাইট? 298 কেলভিনে H+ আর OH এর কনসেন্ট্রেশনটা সমান হয়। সেই জন্য আমাদের রুম টেম্পারেচারে জল নিউট্রাল, জলে কোনো রকম অ্যাসিডিটিও নেই, বেশি বেসিডিটিও নেই। এবং এই যে কনসেন্ট্রেশনটা H+ আর OH- দেখা গেছে সমান, কিন্তু কনসেন্ট্রেশনটা খুব লো, মানে কত বুঝতেই পারছো, 1 × 10⁻⁷ মোলার, মানে 1 মোলে এতগুলো সংখ্যক থাকবে, মানে ভীষণ কম। এবার যদি তুমি এই কনসেন্ট্রেশনটা তোমার জানা হয়েছে, এবার তুমি এই ইকুয়েশনে তুমি বসাচ্ছ, এখানে 10⁻⁻10 এর কনসেন্ট্রেশনটা বসালে -7, এটাও 10⁻⁻। স্যার বলছে 1 লিটারে এত মোল থাকবে তো, 10⁻⁻7 মোল বা এরকম কিছু কি? না, এটা এইটা 1 লিটারে, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, 1 লিটারে, ঠিকই ঠিকই, ঠিকই বলেছো, ঠিক ঠিক।
মানে 1 লিটারে 10⁻⁻7 মোল থাকবে, রাইট? একদম, ওটা বলা আর একটু ভালো ভালো উচিত ছিল। ধরে না, তাহলে আমি এখানে লিটার লিখে দিই, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পার লিটার, ওকে, রাইট। সে বেটার ইয়ে আর কি, রাইট, ঠিক আছে। এইবার তো এর তাহলে হচ্ছে কি 10⁻⁻7 মোল পার লিটার থাকছে। এবার এই যে কে, এই কে এটাকে আমরা 10⁻⁻7 10⁻⁻7 করলাম, ঠিক আছে? কারণ আমি এখানে দুটোর কনসেন্ট্রেশন বসালাম, 10⁻⁻7 10⁻⁻7 করলাম। আর তলায় হচ্ছে H2O যে কনসেন্ট্রেশন, রাইট? H2O কনসেন্ট্রেশনটা আমি এরকম লিখলাম, এইভাবে লিখছি, হ্যাঁ। এবার H2O যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 1000 গ্রাম পার লিটার, এটা তো আমরা জানি, মানে ওই এগেন যেটা আমরা এইমাত্র কথা বললাম, যে তোমার 1 লিটারের জন্য এইটা তো 1000 গ্রাম পার লিটার, এটা হচ্ছে কনসেন্ট্রেশন হবে অবশ্যই H2 এর ক্ষেত্রে রুম টেম্পারেচারে, রাইট? এটা অনেকে বলে 1000, নয়তো 987 ml বা এরকম লাগে, বাট অ্যাকচুয়ালি লেটস টেক 1000 গ্রাম, রাইট? আমরা তো জানি, মানে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, এটা কেন বললাম, মানে আমরা কি দেখি, আমরা দেখবে দোকানে গিয়ে যখন বলি যে আমাদেরকে 1 কেজি তেল দিতে, আমরা তো তেলটাকে 1 কেজিতেই বলি, রাইট? মানে এখন হয়তো আর ওই রকম ভাবে ইয়েটা করা হয় না, বা অ্যাকচুয়ালি তোমরা দেখবে যদি তুমি তুমি যদি দেখতে চাও, মানে ওই 1 কেজি যে তেলটা আমরা নিই সেটা প্রায় 1 লিটারের কাছাকাছি হয় অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো? তার কারণটা হচ্ছে ওই 987 ml বা এরকম আর কি, মানে এই 1000 গ্রামের কনভার্সেশন হয়, মানে 1000 গ্রাম রুম টেম্পারেচারে 1000 গ্রাম সমান 1 লিটার এরকমটা হয়। তো এনিওয়ে, এটাকে আমি যদি এবার মোলার কনসেন্ট্রেশনে করতে চাই, সেটা হচ্ছে 1000/18 মোল পার লিটার, ঠিক আছে? কারণ, আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার 18 কোথা থেকে আসলো স্যার? হ্যাঁ 18? বললাম যে ওই যে হ্যাঁ, এইবার আমি বলতে চাইছি, বলো স্যার বলো। হ্যাঁ বলো, স্যার বলো। বললাম যে এই যে 10⁻⁻7 এটার ক্যালকুলেশনটা তো এখানে কই নাই তো। কিসের ক্যালকুলেশনটা? 10⁻⁻7 ইন্টু 10⁻⁻7 ইন্টু 10⁻⁻14, এই আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশনটা ওই এখানে 1000 গ্রাম। আর স্যার ওই যে এর আগের পেজের যে ইয়েটা একটু কনসেপ্টটা ক্লিয়ার হলো না, ওইটা তো বুঝতে পারলাম না না, স্যার। আমি আসছি, আচ্ছা। আচ্ছা, এবার আমি তোমাকে বলতে চাইছি যে আমাকে আগে বলো যে এইগুলো তো অ্যাকচুয়ালি একদম বেসিক বেসিক জিনিসপত্র, তো এই জন্য এটা আমি আশা করছি তোমরা এটা বুঝবে, যে কোনো যদি ওয়াটারের ক্ষেত্রে আমি যদি 1 মোল নিতাম, ধরো 1 মোল ওয়াটার যদি নিই, 1 মোল ওয়াটার যদি নিই, আমি জাস্ট এটা অবশ্যই অন্য কালিতে লিখি 1 সেকেন্ড, এটা আলাদা পেজে লিখি পরে আমি বলছি। আচ্ছা, 1 মোল অক্সিজেন, এতে কতগুলো অক্সিজেনের অ্যাটম থাকবে তোমরা বলতে পারবে? স্যার অ্যাভোগাড্রো সংখ্যক স্যার। এক্স্যাক্টলি, এইগুলো একটু মনে রাখবে, হ্যাঁ। 6.03 টু এতগুলো, এত সংখ্যক, ওকে। অণু থাকবে, বা অ্যাটমও থাকতে পারে, যদি তোমার হিলিয়াম গ্যাস বা এটা ডিপেন্ড করছে, ঠিক আছে, এত সংখ্যক পার্টিকেল ধরে নাও। এইবার আমি যদি বলি 1 মোল, ধরো জল নিলাম, তাহলে 1 মোল জলে কতগুলো পার্টিকেল, কতগুলো জলের অণু থাকবে? সেম সংখ্যায়, 6.023 ইন্টু 10⁻23 হুম। সংখ্যকই থাকবে, রাইট? এইবার 1 মোল জলের ওজন কত জানো? স্যার 18 গ্রাম ওজন। এক্স্যাক্টলি, 1 মোল জলের ওজন হচ্ছে 18 গ্রাম। এইটা মনে রাখতে হবে, এই কনভার্সন গুলো একদম 11-12 প্রথম দিকে ছিল, এটা একদম জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স। তা 1 মোল জলের ওজন হচ্ছে 18 গ্রাম, তাই তো? তাহলে এবার 1 গ্রাম জলের ওজন কত? আমি যদি কিছু দেখতে বলি পাচ্ছি না। 1 গ্রাম জলের ওজন, বা আমি একবারে 18 মোল স্যার জলের মানে, অণু থাকবে। হ্যাঁ মানে আমি 1 গ্রাম স্যার জলের ওজন বলবো না, আমি বলবো 1 গ্রাম সমান দেখতে কত মোল, 1/18 মোল, রাইট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। দেখতে পাচ্ছি না স্যার।
কেন দেখতে পাচ্ছ না? স্যার ক্লিয়ারলি স্ক্রিনটা দেখা চলে, যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি এবার। হ্যাঁ স্যার এখন আসছে। তোমার কি ইন্টারনেটে বোধহয় সমস্যা হচ্ছে নাকি বলো তো দীপন? তুমি আগের দিনও বলছিলে হয়তো এরকম কিছু সমস্যা আছে। হ্যাঁ স্যার, কারো ইন্টারনেট প্রবলেম হলে স্যার স্ক্রিন অফ হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, হইতে পারে। তুমি আরেকবার জয়েন করার চেষ্টা করো। যাই হোক, তো এইবার আমাকে বলো, আমরা যখন, হ্যাঁ আসছে স্যার। হ্যাঁ, 1 মোলার কনসেন্ট্রেশন বলি, আমরা বলছি যে 1 মোলার কনসেন্ট্রেশন, এটাকে বলছি 1 মোলার কনসেন্ট, মানে 1 মোল আমি বললাম যে আমি আমার 1 মোলার H2SO4 আছে, এই মানেটা আমাকে বলো। তোমরা নিজেরা একটু সময় নাও, বাট তোমরা আমাকে বলো 1 মোলার H2SO4 মানে কি? স্যার 1 মোলার বললেন? হুম হুম, 1 মোলার। কারণ 1 লিটারে স্যার, হ্যাঁ, বলো। 1 লিটারে 1 মোল H2SO4 এর অণু থাকবে স্যার। গুড। মানে 1 লিটার জলেতে। তাহলে 1 মোল H2SO4 ইন্টু 1 লিটার, 1 লিটার, মানে 1 লিটারে 1 মোল থাকবে। এটা হচ্ছে তোমার 1 মোলারের কনসেপ্ট, রাইট? ওই জন্যই অ্যাকচুয়ালি এখানে আমি যখন লিখেছিলাম লিটারটা লিখিনি, ঠিক আছে, প্রথমে। মানে ওটা হচ্ছে মোলারের কনসেপ্ট। তুমি যখনই দেখবে, হ্যাঁ স্যার ওই হ্যাঁ মানে তোমরা বললে বলে আমি স্যার, লিখি, বাট হ্যাঁ বলো, বলো বলো। ওই বড় হাতের এমটাই তো স্যার মোলারটাকে বুঝিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ওই জন্য আমি লিখলাম, আমি পরে আমি ওই জন্য জিনিসটাতে আসবো বলে আমি আর পরে ইয়ে করলাম, ঠিক আছে। মোল পার লিটার ইজ ডিফারেন্ট থিং, বাট মোলার কনসেন্ট্রেশন হচ্ছে ওইটা 10⁻⁷ মোলার। তাহলে আমার 1 লিটারে যদি 1 মোল H2SO4 থাকে, সেটা হচ্ছে আমার 1 মোলার H2SO4, রাইট? এবার আমি সিম্পল ক্যালকুলেশনে আসি। স্যার, হ্যাঁ বলো। ওই স্যার ক্যাপিটাল এম এর পাশে একটু মোলারটা লিখে দেবেন, তাহলে পড়ার ও সময় বুঝতে আচ্ছা, সুবিধা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তার মানে 1 মোল, মোলারটা তোমরা দেখে নেবে, মোলারের মানে আমি অ্যাকচুয়ালি এই পেজটাও রেখে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে। এইবার আমি আসছি এইখানে কথাটাতে, যেমন হচ্ছে H2SO4 কনসেন্ট্রেশন হচ্ছে 1000 গ্রাম/লিটার। একে যদি আমি মোলারে করতে যাই, তাহলে আমাকে বেসিক্যালি কি করতে হবে? গ্রামকে মোলারে করতে গেলে আমাকে জলের যে মলিকিউলার ওয়েট তাকে দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার হলো কি হলো না? কারণ আমি 1 গ্রাম হ্যাঁ মানে স্যার। আমি জানি 1 গ্রাম মানে 1/18 মোল। তাহলে এবার 1000 গ্রামের ওজন কত হবে? তাহলে 1000 গ্রামকে যদি আমি 18 দিয়ে ভাগ করি, তাহলে এত এত মোল পাবো। এবং এইটা কত লিটারে এটা হচ্ছে 1 লিটারই থাকছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি 1 লিটারের ওজনই হচ্ছে তো 1000 গ্রাম। তাহলে এটা, সেই জন্য আমরা এটাকে এটা দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার হলো এবার? 55.55, হ্যাঁ স্যার। রাইট? এইবার আমি তার মানে ব্যাপারটা বলি, আমরা এইটা বসালাম, এইটা বসালাম, এবার আমি এইটাতে এইটা বসাচ্ছি, ওকে? যদি সব কিছু ক্যালকুলেশন করো, এইটা যদি বসাও, তাহলে তুমি কে এর যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে এইটা। এবং কে অ্যাকচুয়ালি করে কি, এই কে এটা, এবার ব্যাপারটা দেখো, জলে তুমি নিজেই যদি এখানে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে 1 মোল যদি জল নাও, সেখানে মাত্র 10⁻⁷ সংখ্যক H প্লাস 10⁻⁷ সংখ্যক OH মাইনাস তৈরি হচ্ছে। মানে জলটা খুবই অল্প সংখ্যক পরিমাণে জলটা ভেঙে যায়, রাইট? খুবই অল্প সংখ্যক পরিমাণে জলটা ভাঙে H+OH- করে, খুব অল্প সংখ্যক পরিমাণে জলটা, ওকে? এইবার যদি খুব অল্প সংখ্যক পরিমাণে জলটা H+OH- ভাঙে, তাহলে আমি ধরতে পারি বাকি যে জল যেটা ভাঙেনি, যেটা শুধু জল হিসাবে, সেটা মোটামুটি কনস্ট্যান্ট, রাইট? তো এটা যদি কনস্ট্যান্ট হিসাবে ধরি, তাহলে আমি এটাকে এদিকে গুণ করছি, এই এই ওভারঅল জিনিসটাকে বলা হয় আয়নিক প্রোডাক্ট অফ দ্য আয়নিক প্রোডাক্ট অফ দ্য ওয়াটার, রাইট? এইটাকে KW হিসাবে লেখা হয়। তাহলে KW ইজ নাথিং বাট Ka ইন্টু H2O প্লাস এইটা। আবার এইটা মানে আবার আমরা কি জানি, H প্লাস আর OH মাইনাস, পরিষ্কার? মানে আমরা এইটাকে রিপ্লেস করছি KW দিয়ে। তাহলে KW মানে আমার এইটাই হচ্ছে, এই সাইডে চলে এলো। তাহলে KW এর ভ্যালু কত হবে আমরা কি জানি? KW এর ভ্যালু মানে 10⁻⁻14 হবে, কারণ 14 কেন হবে না, এটা 10⁻⁷, এটা 10⁻⁷, তাহলে 10⁻⁻14, তাহলে 298 কি হবে? KW হচ্ছে 10⁻⁻14। কিন্তু কে যদি জানতে চাও, তাহলে কে দিও দিস ওয়ান।
পরিষ্কার, কে তে কেন না 50.54 দিয়ে তোমাকে কে ডব্লিউ কে ভাগ করতে হবে। ওকে, তাহলে এটাকে আমি আরো একটা লেখা যায়, যেটা আমি হয়তো আমি জানি না এখানে লিখেছি কিনা, লিখেছি তো আশা করছি, বাট এনিওয়ে এইটাই, এই যে কে কে ডব্লিউ সমান কে ইন্টু এইচ টু এর কনসেন্ট্রেশন, রাইট? এইবার হ্যাঁ, তোমরা আমাকে বললাম বলো। স্যার। হ্যাঁ বলো বলো। হুম, বলো। স্যার বললাম যে এই যে H2O জলটা ভেঙে যখন H+OH- তৈরি করবে, হুম, তো এটা যেহেতু উভয়মুখী বিক্রিয়া, তাহলে তো এই H+ আর OH- মানে আবার ওই প্রোডাক্টেন্টটাও তো আবার জলটাকে তৈরি করবে, হ্যাঁ তৈরি হবে করবে তো। না? সেইটা মানে আমি ধরে নাও কোনো কারণে আমি বললাম মানে, আচ্ছা, তা- মূল মূল। তাহলে স্যার হুম, হুম। আমরা H2O-টাকে কিভাবে কনস্ট্যান্ট বলবো স্যার? এটা তো উভয়মুখী বিক্রিয়া হচ্ছে না এখানে। হ্যাঁ কিন্তু কনসেন্ট্রেশনটা তো কনস্ট্যান্ট, আমি তো এইচ টু কনসেন্ট্রেশনটাকে কনস্ট্যান্ট বলছি, মানে 298 ডিগ্রি আচ্ছা, ও সেন্টিগ্রেড। H2 কনসেন্ট্রেশনটা। আমি বলতে চাইছি যে ঠিক আছে, কিছু এইচ টু ও ভেঙে এইচ প্লাস ও এইচ মাইনাস হচ্ছে, আবার কিছু এরা দুজন হুম। যুক্ত এইচ টু তৈরি করছে, বাট ওভারঅল কনসেন্ট্রেশনটা তো সেম থাকছে, তাই না? এই আচ্ছা। এইটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। মানে আর থেকে পি হচ্ছে আমার 18টা মলিকিউল থেকে, ধরো ভেঙে আমার একটা পি হচ্ছে, সরি, ধরো না 18টা মলিকিউল থেকে ভেঙে গিয়ে 10টা পি তৈরি করলো, আর বাকি পড়ে আছে 8টা। এই 8টা 10টা ইকুইলিব্রিয়ামে যদি থাকে, আমি এগেন যেটা বলছিলাম, এ যদি একটা ভাঙে তাহলে এখানে মানে এখান থেকে ধরো একটা ভেঙে তৈরি হলো, তাহলে এটা নটা হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হবে না। যখনই এখান থেকে একটা ভেঙে এখানে নটা তৈরি করবে, এ আবার একটা ভেঙে গিয়ে এখানে আবার একটা তৈরি করবে, মানে আলটিমেটলি 8টা 10টা কনভার্সেশন সবসময় থাকবে। বোঝা গেল? এইটাই এখানে হচ্ছে। আর যদি ইকুয়াল হয় তাহলে কি এই রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে স্যার? কোনটা ইকুয়াল যদি হয়? মানে যদি 10টা 10টা হয়ে যায়, তখন কি এই যে ইকুইলিব্রিয়ামটা কি বন্ধ হয়ে যাবে? না, বন্ধ তো হবে না, ওইটাই তো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম আমি তোমাকে কি মানে কি বললাম? এটা কি মানে একটা গ্যাপ থাকবেই, তাই তো? না, গ্যাপ থাকার তো দরকারও নেই, ধরে নাও দুটোই সমান সমানও যদি হয়ে যায়, আমি কথাই বলছি, কিন্তু সেটাও তো একটা ইকুইলিব্রিয়াম, রাইট? হুম। রিয়াক্ট্যান্ট থেকে ধরে নাও প্রোডাক্ট পৌঁছে গেল, সেটা তো একটা ধরে নাও একটা ইকুইলিব্রিয়ামে চলে গেল, রাইট? তো সেটাও একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটাও তো একটা ইকুইলিব্রিয়ামে হচ্ছে, রিয়াক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট, ওটাও ইকুইলিব্রিয়াম। মানে ধরে নাও 100টা মলিকিউল নিয়ে শুরু করেছিলে, প্রথমে তোমার 0টা প্রোডাক্ট হয়েছে, তুমি বলছো 50টা ভেঙে 50টা প্রোডাক্ট করে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। তো 50 50 রিয়াক্ট্যান্টটা 50 থাকবে, 50টা হচ্ছে তোমার প্রোডাক্ট থাকবে, ওটাই একটা ইকুইলিব্রিয়াম। এবার যখনই রিয়াক্ট্যান্ট 50 থেকে একটা কমে গিয়ে প্রোডাক্ট হবে, মানে 49টা হবে, আর যখনই তোমার প্রোডাক্ট 51টা হবে, তখনই 51 থেকে আর একটা উল্টো দিকে চলে এসে রিয়াক্ট্যান্ট হয়ে যাবে আর কমে একটা, যাবে, হ্যাঁ। এটা, বাট সেটাও একটা ইকুইলিব্রিয়াম। হুম, 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 এবার কোশ্চেন হুম। হচ্ছে কে বুঝছি। ডব্লিউ কি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে? বলো, এখানে এখনো অব্দি কোনো কথাবার্তা আমি কিছুই বলিনি টেম্পারেচারের উপরে, এবার আমি তোমাদের কাছে কোশ্চেন করলাম যে কে ডব্লিউ কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, যদি তোমরা উত্তরটা দেখতে পেয়ে গেছো, বাট কে ডব্লিউ কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে সেটা তুমি কি হিসেবে বলতে পারো? স্যার বলছি, কে এ আর কে ডাব্লিউর মধ্যে ডিফারেন্স কি? দুটোই তো স্যার সাম্য ধ্রুবক, ইয়েটার রিয়াকশনটার সাম্য ধ্রুবক, কিন্তু স্যার এখানে শুধুমাত্র কে এর সাথে এইচ টু এর কনসেন্ট্রেশনটা গুণ করে ডাব্লিউটা পেলাম। তো ওইটাই দুটোর ডিফারেন্স, মধ্যে স্যার ডিফারেন্স কি হলো স্যার? ওইটাই ডিফারেন্স, আর কিছু না, ওইটাই ডিফারেন্স। মনে রাখবে কে ডব্লিউটাই সব থেকে বেশি ইউজ করি আমরা, এই কে ডব্লিউ আর কে এর যে ডিফারেন্স সেটা হচ্ছে এইটাই, আর কিছু না, এটাই ডিফারেন্স, এটাই কোশ্চেন আছে, আর কিছু না। মনে রাখবে যে কোনো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচার ডিপেন্ডেন্ট, যে কোনো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সো যেহেতু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে আমাদের কে ডব্লিউ একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে আমাদের একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এরাও টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কে ডব্লিউর ভ্যালু যেটা 40 ডিগ্রিতে বেড়েছে, 100 ডিগ্রিতে আরো বেড়েছে। এবার এটা বাড়বে না কমবে সেটা ডিপেন্ড করছে টাইপ অফ রিয়াকশনের উপর। এটা এখানে বেড়েছে মানে তুমি কনক্লুড করতে পারো না যে কে কে এর ভ্যালু বা ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্টের ভ্যালু টেম্পারেচারের সঙ্গে বাড়বেই, সেটা ডিপেন্ড করছে কম টেম্পারেচার, সেগুলো আমরা পড়বো, ওটা অ্যাকচুয়ালি
ওটার জন্য আবার একটা থিওরি আছে, ওগুলো আমরা আসবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার স্যার ওইটা। এই পেজটা একটু এই- বলো স্যার এই পেজটা একটু নিচে করবেন স্যার, উপরের পেজটা একটু দেখুন। ও এই আচ্ছা আচ্ছা। পেজটা একটু নিচে করেন, উপরের পেজটা একটু দেখবো না, নিচে 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 করেন স্যার, এটাকে নিচে নিয়ে যান, হ্যাঁ আর একটু, এটা হচ্ছে KW, আর একটু নিচে করেন স্যার, নিচে করেন স্যার, উপরে করতেছেন স্যার। হ্যাঁ, মানে হচ্ছে এই যে স্যার KW টা পেলাম, যেটা কে অ্যাক্টিভ মাস অফ ওয়াটারটাকে গুণ করে পেলাম এটা। না না, কেডব্লিউটা কি করে পেলাম বুঝতে পারলে না? দেখো, কেডব্লিউটা অ্যাকচুয়ালি আমরা কি লিখেছিলাম জলের ক্ষেত্রে, আমি বললাম খুব সিম্পল ব্যাপার। আচ্ছা, আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাকে, বুঝতে অসুবিধা। জলের ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আমি ইকুইলিব্রিয়াম লিখছি, কেডব্লিউ এখন ছেড়ে দাও। জল থেকে আমি জানি কি হচ্ছে, কত পরিমাণ হচ্ছে, সেটা আমি এখন এই মুহূর্তে যাচ্ছি না। আমি জাস্ট তোমাদেরকে বলছি জল থেকে H+O H- তৈরি হয়, ইকুইলিব্রিয়াম একটা থাকে, তাই? এই ইকুইলিব্রিয়ামের জন্য আমরা জলের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি লিখবো না, কনসেন্ট্রেশন অফ H+, কনসেন্ট্রেশন অফ OH- বাই কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন অফ H2O। H2O। এই ইকুইলিব্রিয়াম হ্যাঁ, কনস্ট্যান্ট থেকে আমরা স্পেশালি একটা নাম দিচ্ছি আয়োনাইজেশন কনস্ট্যান্ট, Ka, অফ ওয়াটার অর অ্যাকোয়াস সলভেন্ট, ওই জন্য Ka। এই আচ্ছা, ইকুইলিব্রিয়াম হ্যাঁ কনস্ট্যান্টের এটা একটা নাম। বুঝলাম। এইবার যেহেতু এবার H2O এর ভ্যালুটা কনস্ট্যান্ট হয়, সেহেতু আমরা K × H2O এইটাকেও লিখতে পারি এই হিসেবে। কিছুই না, এটাকে এইদিকে নিয়ে চলে এলাম, H+OH-। এবার আমরা বলছি যেহেতু এইটার ভ্যালুটা কনস্ট্যান্ট হয়, অনেক বেশি ভ্যালু হয়, অনেক বড় হয়, এবং এটা কমপ্লিট অলমোস্ট আনচেঞ্জড হয়। কারণ ধরো দাও, তুমি জলের যে কনসেন্ট্রেশন নিচ্ছ, জলের যেটা, সেটা তো H+ আর OH- এর কনসেন্ট্রেশন থেকে অনেকটা বেশি। সেজন্য তুমি এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারো। এই দুটোকে যদি তুমি গুণ করো, যেটা পাবে সেটাকে KW। আমি বলছি, আর কিছু না। তাহলে তো KW স্যার হ্যাঁ স্যার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। S2O ওর জন্য কেডব্লিউটা হলো, কিসে কিসে কেডব্লিউটা স্যার S2O ওর জন্য দিলা, H2O, কে ইন্টু H2O, সরি S2O সরি, হ্যাঁ সরি, H2O এর জন্য KW-টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেওয়া হয়েছে এই নাকি? KW-টা মানে হচ্ছে কে ওয়াটার, বুঝলে তো, ওই জন্য W লেখে। হ্যাঁ স্যার, ওয়াটার ওটা তো বুঝলাম স্যার। তো মানে কে এটা তো স্যার কনস্ট্যান্ট আছে ওখানটায়। আছে কনস্ট্যান্ট। কে স্যার, কে হ্যাঁ হ্যাঁ, কে। তো কনস্ট্যান্ট থাক, হুম, কে এ কি ইন্ডিকেট করে স্যার? এই তো যে বললাম না, কে এটা হচ্ছে এইটা, এই মাত্রই তো বললাম যে হ্যাঁ ওটাই স্যার। কে এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। হ্যাঁ 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 স্যার ওটাই আচ্ছা আচ্ছা। তো বোঝা গেল তো, KW এর ভ্যালু ও চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের সঙ্গে। এবার একটা অ্যাসিড আর বেসের স্ট্রেংথ আমরা কিভাবে বলবো? ধরে নাও হচ্ছে অ্যাসিড, সেটা H+A- তৈরি হচ্ছে, অ্যাকোয়াস অ্যাকোয়া। কে, এবার এগেন আমি এই জন্য বারবার ধরে KW-টা লিখেছি, KW, সরি, কে এটা এইভাবে লেখা হচ্ছে, রাইট? অ্যাসিডের ক্ষেত্রে কে এটা আমরা এইভাবে লিখবো, রাইট? H+A-, এক্স্যাক্টলি যেভাবে আমরা জলের ক্ষেত্রে লিখেছি। এবার যার কে এর ভ্যালু বেশি হবে, তার মানে কি, কে এর ভ্যালু বেশি মানে বেসিক্যালি তোমার কে এর ভ্যালু কখন বেশি হবে? যদি তোমার প্রোডাক্ট মানে এই ওপরেরটার ভ্যালু বেশি হয়, এইটার ভ্যালু যদি কম হয়, তখন আমরা বলবো কে এর ভ্যালু বেশি হবে, রাইট? খুব সিম্পল ভাগের নিয়ম। যখন এইটার ভ্যালু বেশি, এটার ভ্যালু কম, তখন এইটার ভ্যালু বাড়বে। যখন এইটার ভ্যালু বেশি হবে, এটার ভ্যালু কম হবে, তখন এটার ভ্যালু কমবে। right? তার মানে কে এর ভ্যালু যখন বেশি হবে, তখন তোমার এর ভ্যালুটা বেশি হবে, এদের দুজনের গুণফলের ভ্যালুটা বেশি হবে। আর আমরা কি জানি, এর কনসেন্ট্রেশন H+-এর যা কনসেন্ট্রেশন হবে, A+-এরও তাই কনসেন্ট্রেশন হবে, রাইট? মানে মোটামুটি এটা একটা ধরে রাখতো স্কোয়ারের মতন অ্যাকচুয়ালি ব্যাপার। এরও যা কনসেন্ট্রেশন হবে, এরও তা সেটাই মানে এইচ, ভেঙে তো H+A- তৈরি করে, রাইট? সমসংখ্যক পরিমাণে তৈরি করে। এই কে এর ভ্যালু যদি বেশি হয়, তার মানে H+-এর ভ্যালু তার মানে বেশি হতে হবে, উল্টোভাবে বলতে গেলে। তার মানে তার অ্যাসিডিটি বেশি হবে। যে H+ বেশি দিচ্ছে, তার কে এর ভ্যালুটা বেশি হবে, তার মানে সে বেশি অ্যাসিডিটি। স্ট্রং অ্যাসিড হাই কে, লো কে। তার মানে হচ্ছে আমরা স্যার ওই যে
অ্যাক্টিভ হাইড্রোজেন আর এই যে হাইড্রোজেন আর অ্যাক্টিভ মাস অফ এই আয়ন, এই দুইটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাসিডিটি না বেশি, তাই তো স্যার? হ্যাঁ 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 ঠিক হ্যাঁ, আছে। এটা হুম হুম ঠিক আছে, এটা হুম। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইবার হচ্ছে ধরে নাও সিমিলারিটি, যেটা মানে আমি যেটা বলতে পারি চাইছি যে সিমিলারিটি ফর বেসেস, সরি মানে বেসের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি এক্স্যাক্টলি ওই সেম ইকুয়েশনটাই তুমি এখানে এম প্লাস ও এইচ মাইনাস এম ও এইচ করলে, ওটাকে কে এ বলছিলাম অ্যাসিডের জন্য, এটাকে আমি কে বি বলছি বেসের জন্য, বোঝা গেল? এই যে এটা সেম জিনিস এবার এবার কে বির ভ্যালু যদি তোমার আবার এগেন বেশি হয়, তাহলে তোমার সেটা গুড বেস বা স্ট্রং বেস। কে বির ভ্যালু যদি কম হয়, তাহলে সেটা লো বেস। সেম রিজন, যে রিজন আমরা এটা বলি, সেম রিজনের জন্য। মানে এটা যেহেতু প্রোডাক্ট অফ ওইচ মাইনাস ওইচ, তাই ওইচ মাইনাসের ভ্যালু যত বেশি হবে তত কে বির ভ্যালু বাড়বে, সেটাই। এইবার মেজারমেন্ট অফ অ্যাসিড বেস স্ট্রেংথ আমরা যদি দেখতে চাই ফর অ্যাসিডিটি, ধরুন মোলার কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এইচ, এটা এটা আমরা বলছি। এখানে একটা ব্যাপার আছে, দেখো এটার ডেফিনেশন অ্যাকচুয়ালি মানে ইয়ে করাটা খুব মুশকিল ওইভাবে বলাটা। মানে আমি বলতে চাইছি যে আমি একটা অ্যাসিডকে বলছি স্ট্রং অ্যাসিড, আর একটা বেসকে বলছি স্ট্রং বেস। সেটা তো একটা আমাকে কিছু একটা স্কেলের মাধ্যমে বলতে হবে যে এটা স্ট্রং, শুধু তো বললে হবে না। মানে হ্যাঁ, তুমি কে ভ্যালুটা দেখে বলতে পারো কে এটা কম বেশি বলে, যে হ্যাঁ এর অ্যাসিডিটি বেশি এর অ্যাসিডিটি কম, দ্যাট ইজ ওকে, ইটস ওয়ান থিং এবং এটা কারেক্ট। আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি একটা জলের মধ্যে যখন তুমি ওইটাকে দিচ্ছ, তখন তুমি আর একটা প্যারামিটার ইউজ করছো, যেটা দিয়ে তুমি বলতে চাইছো তার অ্যাসিডিটি বা বেসিডিটিটা কিরকম হয়। ঠিক আছে, এটা কিন্তু অ্যাসিডিটি আর বেসিডিটি দুটোই, কারণ তুমি যদি কে এর ভ্যালুটা দেখো, তখন শুধু তুমি বলতে পারবে ওটা শুধু অ্যাসিডটা স্ট্রং না অ্যাসিডটা লেস। তুমি বেস কিনা সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবে না, বোঝা গেল? আবার শুধু যদি কেবির ভ্যালুটা দেখো, ঠিক সিমিলারলি সেরকম, মানে তুমি বলতে পারবে সেটা স্ট্রং বেস নাই। কিন্তু সেই জন্য একটা মোটামুটি একটা জিনিসের ওপরে আসা হলো এখানে, যে অ্যাসিডিটির ক্ষেত্রে আর বেসিডিটিকে মেলানোর জন্য একটা স্কেল তৈরি করব। এটা যদি ডিরেক্টলি ওই রকম মানে একটা প্যারামিটার দিয়ে বলবো তা নয়, মানে একটু অন্যভাবে বলবো। সেটা কিভাবে আমি তোমাকে দেখবো, তোমাদেরকে বলছি। একটা কথা, সেটা হচ্ছে পিএইচ। পিএইচ আলাদা, পিএইচ এ বলা হচ্ছে, পিএইচ এর ডেফিনেশন হচ্ছে এইটা। এবার কেউ কেউ এইভাবেও লেখে, বাট ধরে নাও পিএইচ এর ডেফিনেশন হচ্ছে এইটা। পিএইচ এর ডেফিনেশন কি? না মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এইচ থ্রিও প্লাস। মানে বেসিক্যালি তুমি এটা কোনো অ্যাসিডকে জলে নিয়েছো, এই জলেতে এইচ প্লাসের যা কনসেন্ট্রেশন থাকবে, তার যদি তুমি নেগেটিভ লগারিদম নাও, যেটা হবে সেটা হচ্ছে তোমার পিএইচ। এই পিএইচটা যত কম হবে তুমি বলবে তত স্ট্রং অ্যাসিড। পিএইচ এর ভ্যালু যত তোমার বেশি হবে, ক্লোজ টু 7 যত হবে, তত বলবে সেটা লেস স্ট্রং অ্যাসিড। সাথে নিচে যত যাবে তত, এবং সেটারও কি কারণ সেটা আমরা আসছি দেখতে, হ্যাঁ। বেসের ক্ষেত্রেও স্যার, সিমিলারলি বলতে পারি, হ্যাঁ বলো। বললাম সাতের নিচে থাকলে সেটা অ্যাসিড, আর সাতের উপরে থাকলে সেটা তো বেস। এটা এবার সাতের ধরে সাতের নিচে যে 4 5 বা 3, এটা হচ্ছে স্ট্রং কি? আর যেটা 5 6 এটা কি উইক, এরকম নাকি ব্যাপারটা? হ্যাঁ দুটোই আছে। মানে আমি বলতে চাচ্ছি কাছাকাছি। যে হ্যালো। হ্যাঁ বলো বলো। স্যার, বললাম যে আমি বলতে চাচ্ছি যে মানে সাতের নিচে হলে সেটা অ্যাসিড, আর সাতের উপরে হলে সেটা বেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড, হুম। এটা একটু বলেন দিয়ে। স্ট্রং অ্যাসিড মানে যার ধরো অ্যাসিডিটি কে এর ভ্যালু হচ্ছে বেশি, আর না একজনের স্যার, এটা থেকে না, আমি পি দিয়ে বলছি স্যার, ওইটা থেকে বুঝতে পারছি আমি। পিএইচ মানে পিএইচ এর মানটা যদি 2 3 হয় তাহলে সেটা কি স্ট্রং অ্যাসিড, হ্যাঁ না যেটা 5 6 হবে সেটা স্ট্রং অ্যাসিড, আমি ওইটা বলি পিএইচ এর ভ্যালু দিয়ে। দেখো, এই সোজাসুজি কোশ্চেন বলি, 5 বড় না 2 বড়?
ভুলে যাও 5 তুমি বড়। তুমি ভুলে যাও অ্যাসিড ফ্যাসিড যা পড়ছো 5 বড় নয়। 1000 বড় না 1001 বড়, সরি 10,001 বড়, কোনটা? 1001 বড় স্যার। 1001 বড় তো? 10,001 বড় স্যার। 10,001 বড়, হাজারের থেকে, যাই আচ্ছা, মানে যখন, এক্স্যাক্টলি। ব্যাপারটা যখন তুমি কম্প্যারিজন করবে, কম্প্যারিজনের সময় আচ্ছা তুমি ভ্যালুটা দেখবে, সেই তখনই তুমি বলতে হবে, এইটাই হচ্ছে কথা, যে স্ট্রং না লেস স্ট্রং, এই কথাগুলো তখনই আসবে যদি তুমি কম্প্যারিজন করতে চাও, রাইট? তখনই এটা আসবে যে এটা তুমি স্ট্রং অ্যাসিড বলছো না উইক অ্যাসিড বলছো, বুঝলে গেল? আর একটা রেসপেক্ট আর একটাকে তোমাকে বলতে হবে। আদারওয়াইজ তোমার যদি 7-এর নিচে হয়, রেসপেক্টিভ। হ্যাঁ, আদারওয়াইজ তোমার যদি ধরো 7-এর নিচে হয়, হ্যাঁ, আদারওয়াইজ তোমার যদি ধরো 7-এর নিচে হয়, তো তুমি সেই ক্ষেত্রে বলবে যে 7-এর নিচে হলে তুমি হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, এবার 7-এর কাছাকাছি হলে তুমি ওটাকে বলতেই পারো উইক অ্যাসিড, ইটস ওকে। বাট ওই 4 আর 5-এর মধ্যে ডিফারেন্সটা তখনই বলবে যদি দুটোকে কম্প্যারিজন করতে হয়, তখন বলবে যে 4টা 5-এর থেকে স্ট্রং অ্যাসিড, কারণ ওই সেম পিএইচ রিজনের জন্য, রাইট? এটাই বলছি। না না স্যার, আমি আপনাকে বলতে চাচ্ছি যে, মানে স্যার আমি আমি আপনাকে আমি মানে যেটা আমি তোমাকে বলতে, আমি বলতে, আমি যেটা তোমাকে বলি আগে তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমাকে এরকম করে কোনো একটা স্কেল বলে দিতে পারবো না যে এই জায়গায় দাগ কেটে বললাম যদি 3-এর এই দিকে গেলে স্ট্রং আর 3-এর এই দিকে গেলে উইক, আমি এটা বলতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আমি বলতে হ্যাঁ পারবো স্যার। যে তুমি আমাকে 1 আর 2 দুটো অ্যাসিড দাও এবং এর পিএইচ ভ্যালু বলো, এর পিএইচ ভ্যালু বলো, আমি কম্প্যারিজন করে বলতে পারবো কোনটা স্ট্রং অ্যাসিড। বোঝা গেল? হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে যেটা, রুল। যেটার মানটা বেশি তাহলে সেটা স্ট্রং। এক্স্যাক্টলি, মানে দুইটার মধ্যে যার মান বেশি সেটা হচ্ছে স্ট্রং। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক হ্যাঁ আছে। স্যার, বুঝতে পারছি এবার। ঠিক আছে। হ্যাঁ স্যার। এইবার আসছি আমি তোমাদের ওই 7-এর ব্যাপারটায়। আমরা কি জানি এইচ প্লাস এর কনসেন্ট্রেশন 298 কেলভিনে জলে, শুধু জলে নিচ্ছি, এটা শুধু জলের কথা ভাবছি, নো অ্যাসিড নাথিং, কোনো কিছু ভাবছি না। জলে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন থাকে 10⁻⁷, এটা আমরা দেখলাম। OH এরও তাই থাকে, আমি জাস্ট জলে এইটাই কথাই ভাবলাম। তাহলে জলের পিএইচ কত হবে? লগ ইন্টু 10⁻⁷, মানে 7। এবার জলে যেহেতু এইচ প্লাস আর OH মাইনাস ইকুয়ালি সমান সমান থাকে, ইকুয়াল অ্যামাউন্টে থাকে, সেই জন্য পিএইচ 7-কে আমরা নিউট্রাল হিসেবে ধরে নিই। ক্লিয়ার হয়েছে? এইটা হ্যাঁ স্যার। সেরকম পিওএইচ কত হবে? 7, কারণ কেন না বেসিক্যালি নিউট্রাল, দুটোই নিউট্রাল। এবার আমি যদি পিএইচ আর পিওএইচ কে যোগ করি আমরা কত পাবো? 14, রাইট? পিএইচ প্লাস পিওএইচ সমান 14। তাহলে অ্যাট 298 কে পিএইচ এন্ড পিওএইচ হচ্ছে সমান, আর এই দুটোকে যোগ করলে আমরা একটা 14 স্কেল পাবো। এবার আমি তোমার যে কোশ্চেনটা আসছি সেটা হচ্ছে, আমি দেখো এখানেই বলেছি যে যদি 7 হয় তাহলে নিউট্রাল, 7-এর নিচে হলে অ্যাসিডিক, আর পিএইচটা যদি 7-এর নিচে হয়, দেখো এখানে আবার মনে রাখতে হবে ইন্টারেস্টিং ঘটনাটা, পিএইচটা যদি 7-এর নিচে হয় অ্যাসিডিক, আর পিওএইচটা যদি 7-এর ওপরে হয় তাহলেও কিন্তু অ্যাসিডিক, কারণ আমরা এখানে যোগ করে বললাম কি পিএইচ প্লাস পিওএইচ সমান 7, রাইট? আবার পিএইচ আর পিওএইচ এর কনসেন্ট্রেশন মানে অ্যাকচুয়ালি স্কেলটা হচ্ছে তোমার 14, 1 থেকে 14 অব্দি স্কেলটা, তাই এখানে 7 হচ্ছে ইয়ে। তাহলে পিএইচ এর ভ্যালু তোমার যদি 7-এর বেশি হয়ে যায় তাহলে সেটা বেসিক, আর পিওএইচ এর ভ্যালু যদি এদিকে চলে আসে তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিক। পরিষ্কার? এটা হচ্ছে ব্যাপার। এই হচ্ছে তোমার 2-3টে কেস। এইবার আমি আসছি অ্যাপ্লিকেশন অফ লে স্যাটলিয়ার। আচ্ছা, এই লে স্যাটলিয়ার প্রিন্সিপালটাই হচ্ছে ওই প্রিন্সিপাল। স্যার, স্যার এই যে এই ব্যাপারটা আর একটু দেখি। ও আচ্ছা, 7-এর পিএইচ আর এইচ প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। পিএইচ আর এইচ প্লাসটা একটু বাইর করেন। হ্যাঁ, এটা 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 বাস বাস বাস। হ্যাঁ, এখানে হচ্ছে পিএইচ ভ্যালুটা 7-এর কম হয় তাহলে অ্যাসিড, আর পিওএইচ ভ্যালুটা যদি 7-এর বেশি হয় তাহলে অ্যাসিড। এটা কেমন হয়ে গেল না? বুঝতে পারলাম। পিএইচ ভ্যালুটা যদি 7-এর কম হয় তাহলে অ্যাসিড। আবার ও আচ্ছা আচ্ছা, এটা তো পিওএইচ। ঠিক আছে হ্যাঁ, স্যার, বুঝতে পারছি স্যার। মানে আমি বলতে চাইছি হ্যাঁ স্যার, হয়েছে স্যার, বুঝতে আলটিমেটলি, পারছি। হ্যাঁ আলটিমেটলি তুমি পিএইচ প্লাস পিওএইচ সমান 14 করছো, রাইট? তো যখন তোমার এইটা হ্যাঁ স্যার।
4 নিচ্ছ, আলটিমেটলি এটা 10 হচ্ছে, তো পিএইচ 4-এর জন্য তুমি বলছো এটা আমার অ্যাসিড। সিমিলারলি তুমি বলতে পারো পিএইচ 10 হলে তোমার অ্যাসিড, রাইট? সেইটাই আমি লিখেছি। হুম। মানে কারোর পিএইচ যদি 4 হয় তার পিওএইচ 10 হবে। তার মানে পিএইচ যদি কম হয় তাহলে পিওএইচ বেশি হবে, তাহলে সেটা অ্যাসিড। এটাই পরিষ্কার? ঠিক আছে, এইটা হ্যাঁ স্যার। এরপর লে স্যাটলিয়ার প্রিন্সিপাল, এটা অবশ্য আমি এটা পরে নোটটা কাট করে দেবো এনিওয়ে, এটা আলাদা একটা ইয়ে। তো এরপর আমরা আসছি নেক্সট যে টপিকে, এটা মানে কি আমাদের নেই স্যার? হ্যাঁ বলো তোমাদের এটা এটা কাট করে দিবেন, এটা কি আমাদের সিলেবাসে নেই? কোনটা? লে লাস্ট স্যাটলিয়ার সার্টিফিকেট প্রিন্সিপাল? প্রিন্সিপাল? লে স্যাটলিয়ার প্রিন্সিপাল হ্যাঁ স্যার। কোনটা নেই বলছো? বুঝতে পারলাম না কথা। রাসাদের প্রিন্সিপাল তো এই যে আপনি সিলেবাস নেই। হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে, হ্যাঁ ওই জন্য মানে অ্যাকচুয়ালি আমি আগের বার যখন ও পড়েছি আচ্ছা আচ্ছা একটা আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা আমি অবশ্যই আসবো, কে বলেছে? ওটা ভীষণ ইম্পর্টেন্ট, ওটাই তো বললাম। এবং ওইটার কারণেই ওইটাই হচ্ছে তোমার ওই লে স্যাটলিয়ার প্রিন্সিপাল ইজ ইজ দ্য প্রিন্সিপাল, যেটা তোমাকে বলছে যে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্রেসারের উপর ডিপেন্ড করে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পিটি আর কি ভলিউমের উপর ডিপেন্ড করে, রাইট? এগুলো ওগুলো আমরা আসবো পরে। ওটা অবশ্যই ওটা স্যার তো ওটা তো ইকুইলিব্রিয়ামটা কোন দিকে মুভ করবে, প্রোডাক্টের দিকে না রিঅ্যাক্ট্যান্টের দিকে, সেটা তো স্যার ডিনোট করে দেয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটাই। এনিওয়ে, এবার আমি আসছি অসওয়াল্ড ডাইলিউশন ল। এটা একটু মন দিয়ে বলে ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে যে এ কি বলছে, যে ধরে নাও কোনো যদি তুমি উইক ইলেকট্রোলাইট নাও, ওই ইলেকট্রোলাইটের আয়োনাইজেশনটা ইনক্রিজ করবে তুমি যত তাকে ডাইলিউট করবে, মানে যত তুমি সেটাকে লঘু করতে থাকবে তার আয়োনাইজেশনটা তত ইনক্রিজ করবে, অ্যান্ড প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য মোলার কনসেন্ট্রেশন। মানে এইটাই হচ্ছে তোমার সূত্র। মানে ব্যাপারটাও বলতে চাইছি যে যত তুমি লঘু করবে, যত তুমি লঘু করতে যাইবে, যত তুমি ধরো মানে ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু মনে রাখবে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু নয়। সো রিমাইন্ডার এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, রাইট? মানে যাদের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম আছে সেই তাদের ক্ষেত্রেই তোমার এই ইয়েটা শুধু প্রযোজ্য হবে, রাইট? এ বলছে অসওয়াল্ডের ডাইলিউশন ল, সেটা বলছে যে তুমি যদি তোমার সি এর ভ্যালু যত কম হবে তোমার ডিগ্রি অফ আয়োনাইজেশনটা তত বাড়বে, মানে তত তোমার মানে এইচ এ, ধরো এটা যদি উইক অ্যাসিড হয়, এ তত বেশি এইচ প্লাস আর এ মাইনাসে ভেঙে যাবে। তোমার যত সি এইচ এর কনসেন্ট্রেশনটা কম হবে জলের মধ্যে, সিটা যত কম হবে, এটাই ও বলতে চাইছি, রাইট? এবার আমি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার চেষ্টা করি এটা থেকে কিরকম আমরা বলতে চাইছি। ধরে নাও তোমার এইচ প্লাস আর এ মাইনাস, এটা একটা উইক ইলেকট্রোলাইট, রাইট? কনসেপ্ট অনুসারে, এবং তোমার কে হচ্ছে একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে বিফোর আয়োনাইজেশন ধরো তোমার সি কনসেন্ট্রেশন ছিল, তারপর 0 আর এইচ প্লাস 0 ও মাইনাস হয়েছিল। এবার আফটার ডিসোসিয়েশন মানে ধরো যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, এটা মানে আফটার ডিসোসিয়েশন মানে আফটার মানে এটা ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছে গেছে, বা বাট আমি আমি বলতে চাইছি, ধরে না এখানে সাইডে লিখে রাখছি অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, রাইট? এই ঘটনাটা কখন ঘটছে? তখন তখন এগেইন ধরে নাও আমার সিটা মলিকিউল এখানে ছিল, কনসেন্ট্রেশন সি, মানে আমি কি কনসেন্ট্রেশন সিটাকে ধরছি সি হিসেবে, কারণ আমি ধরে নিলাম এখানে আমার ভলিউম হচ্ছে 1 লিটার। তাহলে তার আমার যা কনসেন্ট্রেশন হবে তাহলে আমি সিটাকে লিখতে পারি, রাইট? এইবার আমি তোমাকে ভাবো যে আমি যখন বলছি যে ডিগ্রি অফ আয়োনাইজেশন ধরো যদি আমার এক্স হয়, তখন আমার আফটার আয়োনাইজেশন বা ইকুইলিব্রিয়াম আমি লিখতে পারি যে সি ইন্টু 1 - x। কেন লিখতে পারি? কারণ এ সিটা ছিল, আয়োনাইজেশন হয়ে যাওয়ার পর সি এক্সটা আয়োনাইজেশন হয়ে গেল, সি এক্সটা ধরে নাও সি মাইনাস সি এক্স যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার এখন এইচ এর কনসেন্ট্রেশন হবে, সেই জন্য সি ইন্টু 1 - হ্যাঁ স্যার। আর এইটা সি এক্স হবে, যেহেতু তোমার সি ইয়েটা চলে আসে এক্সটা ডিগ্রি, এক্সটা তোমার অ্যাকচুয়ালি ইয়ে করছে সি ইন্টু এক্স, এটাও সি ইন্টু এক্স হবে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমি কে এর ভ্যালু কি লিখতে পারি? খুব সিম্পল, যেভাবে আমরা লিখলাম এটার ভ্যালু বসালাম এখানে লিখলাম, এখান থেকে আমরা কি কে সমান লিখতে পারি সি এক্স স্কোয়ার 1 - x। এইবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যদি না এক্সটা যদি ভীষণ ছোট হয় 1-এর থেকে, মানে যেটা অ্যাকচুয়ালি ডিগ্রি অফ আয়োনাইজেশন যেটাকে বলছি খুব কম হয়,
তো যদি খুব ভেরি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যেটা হচ্ছে একদম ট্রু, যে খুব উইক ইলেকট্রোলাইট মানে খুব ভীষণ কম, মানে একদমই আয়োনাইজেশন হতে চায় না, তাদের ক্ষেত্রে এটাই সত্যি, তাই যেমন ধরো জলের ক্ষেত্রে আমি বলতে পারি এটাই হচ্ছে সত্যি, মানে এটা। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এইটা ইকুয়ালস টু ওয়ানই লিখতে পারি, রাইট? এটা ইকুয়ালস টু ওয়ান, রাইট? তাহলে আমার এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ এক্স থেকে আমি ধরে নিলাম এটা অলমোস্ট জিরোর কাছাকাছি, মানে আমি ধরো জলের ক্ষেত্রেই ধরি, তুমি ধরো তা তুমি হ্যাঁ হ্যাঁ এখন করছো 1 × 10⁻⁻14, মানে তুমি কিন্তু ওয়ানই তো লিখতে পারো, রাইট? সরি, 1 × 10⁻⁷ করছো ধরো, হুম তা তুমি ওয়ানই তো লিখতে পারো। তাহলে কে ইন্টু সি হুম এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান 8। তো বেসিক্যালি দিস ইজ ইউর অসওয়াল্ড ডাইলেশন। রুট ওভার অফ এ বাই সি। তো ও এক্স ইজ প্রপোর্শনাল টু 1 হ্যাঁ বাই, স্যার। এটাই হচ্ছে অসওয়াল্ডের ডাইরেকশন, আর কিছু না। তো আমরা এবারে যেটা করতে চাইবো সেটা হচ্ছে, ধরো এই ইকুয়েশনটাতে আমরা একটু, মানে আমরা অ্যাকচুয়ালি চাইবো এবার পিএইচ এর ভ্যালুটা আমরা তো এইভাবে শুধু রেখেছি মাত্র এইচ প্লাসের কনসেন্ট্রেশনে। এবার এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা সবসময় মেজার করাটা হয়তো ডিফিকাল্ট। ধরো ধরো কোনো একটা অ্যাসিডের আমি কে জানি বা তার কনসেন্ট্রেশন জানি, তার রেসপেক্টে পিএইচটা আমি কিভাবে লিখতে পারি সেটা আমরা কিভাবে দেখব। তাহলে সেটা দেখার জন্য আমরা এগেন একটু উপরে চলে যাই। উপরে যদি দেখি, আমি এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা কি লিখেছিলাম, সি ইন্টু এক্স, রাইট? সি ইন্টু এক্স। তো আমি এখানে কি করলাম, এখানে আমি বসালাম এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা কি, সরি, এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা হচ্ছে সি ইন্টু এক্স আমি লিখলাম, তাই তো? এবার আমি এখানে থামবো না, এক্সটাও আমি হয়তো জানি না। তো আমি এখান থেকে আবার কি জানলাম, যে এক্স ইকুয়াল টু তোমার কে বাই সি, রুট ওভার কে বাই সি, রাইট? রুট ওভার অফ কে বাই, রুট ওভার কে হ্যাঁ বাই সি। এই মানটা বসাই দিব। হ্যাঁ, রুট ওভার কে বাই সি ইন্টু আমার সি যদি আবার থাকে, তাহলে আমার কি হচ্ছে, এটা মানে কি অ্যাকচুয়ালি, তো এখানে আমি সি স্কোয়ার লিখতে পারি, রাইট? তাহলে এটা কেটে দিচ্ছি, তাহলে রুট কে বাই সি, কে বাই রুট রুট ওভার কে ইন্টু সি, এটা আমি লিখতে পারি, রাইট? এটা আমি এখান থেকে লিখতে পারি। এটা কিসের জন্য, না সি ইন্টু এক্স এর জন্য আমি লিখতে পারি। তাহলে সি ইন্টু এক্স এর জন্য আমি এক্স্যাক্টলি ওই জিনিসটাই লিখেছি। পরিষ্কার বোঝা গেল? কোনো রকম কোনো প্রবলেম নেই এখানে, রাইট? এইবার এইখান হুম এনিওয়ে তোমাদের এগুলো করতে হবে না, আমি জাস্ট আমার নিজের ভালো লাগে বলে আমি তোমাদেরকে বলছি। অনেকেই হয়তো মানে অনেকেই ভাববে যে শুধু আমি হয়তো ইকুয়েশন গুলো পড়াচ্ছি, বাট আমি চেষ্টা করেছি ইউনিট 2 অ্যান্ড ইউনিট, বিশেষ করে ইউনিট 3টা, যেহেতু অনেক ইকুয়েশন আছে, চেষ্টা করেছি একটু এক্সপ্লেন করতে, নাহলে তো পড়ে লাভ নেই। ওই যেটা আমি বললাম আর কি, ওইটাই, এটা এখানে বললাম। এবার তুমি এখান থেকে করতে পারো। তাহলে এখানে এবার আমরা লগের কি রুল জানি, এটা মানে কি 1⁻½ রাইট? তাহলে লগে কি হয়, যদি কোনো কিছু একটা নাম্বার, মানে ধরে নাও x⁻n থাকে, তাহলে এনটাকে আমরা সামনে নিয়ে চলে আসতে হবে সবসময়, এটা জানি, রাইট? তাহলে এনটাকে আমি সামনে নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে হাফ, তাহলে আমি কে লিখলাম মাইনাস সি, মানে অ্যাকচুয়ালি এগেন এটা এটা লগের রুল, তোমরা জানো, এখান থেকে আমরা এখানে লিখতে পারি। যারা না জানো তারা আমি বলবো 12-এর বইটা আরেকবার স্যার, দেখে। এটা হ্যাঁ এটা বুঝতে পারছি স্যার। হুম। হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে অ্যাকচুয়ালি লগ এ বি মানে তোমার হচ্ছে লগ এ লগ এ প্লাস লগ বি, বি, লগ এ প্লাস লগ বি। হ্যাঁ লগ বি। আর লগ এ বাই বি যদি থাকে তাহলে কি লিখি, লগ এ মাইনাস লগ এ লগ মাইনাস এ লগ বি। মাইনাস লগ বি, রাইট? এইটাই এক্স্যাক্টলি সেম রুল দিয়ে আমরা এখানে এগুলো করেছি, আর কিছু না। এখান থেকে আমরা এইটা পাচ্ছি, পিএইচ ইকুয়াল টু হাফ ইন্টু পিকে। বাট এনিওয়ে ভুলে যেতেই পারো, অনেক দিনকার ধরো যারা বিশেষ করে কেমিস্ট্রি পড়েছো, অনেকদিন আগে পড়েছো, বিএসসি পড়েছো, ভুলেই গেছো লগের রুলগুলো, তারা একটু থেকে চেক করে নিতে পারো 11, এটা ম্যাথমেটিক্স, রাইট? এটা তোমার অঙ্কের বইয়ে আছে, তো একটু দেখে নিতে পারো যে লগের কি রুলটা আছে, রাইট? বা লগ জিনিসটা কি যারা ভুলে গেছো তাদের ক্ষেত্রে আমি বলছি, অনেকেই হয়তো ভুলে যেতেই পারো। এনিওয়ে, তো পিএইচ সমান, তাহলে আমি এটা লিখতে পারি এখান থেকে, আবার এগেন আমি হাফটা কমন নিচ্ছি, দিয়ে এখানে আমি এরকম লিখতে পারি পিকে, পিএইচ সমান এটা। হ্যাঁ, এবার দেখো এইখানে আমি লগ কে লিখছি, তো এবার আমরা কি জানি, আমরা যেরকম ভাবে লিখলাম যে পিএইচ ইকুয়াল টু মাইনাস অফ লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ, এটাকে আমরা বললাম পিএইচ, রাইট? লগ লগ কনসেন্ট্রেশন অফ এইচটাকে আমরা বলছি পিএইচ, বা লগ অফ এইচ প্লাস সেটাকে আমরা বললাম, রাইট? ঠিক সিমিলার কনসেপ্টেও আমাদের পিকে একটা আছে যেটাকে আমরা বলি লগ অফ কে মাইনাস লগ অফ কে, এটাকে আমরা বলি পিকে। এটা আমি লিখে দিচ্ছি যদি ধরো কারোর অসুবিধা হয়। স্যার মাইনাসটা, স্যার মাইনাসটা স্যার। কে ইকুয়াল টু মাইনাস লগ অফ
সরি পিকে ইকুয়াল টু মাইনাস লগ অফ কে। এটা হচ্ছে আমার ডেফিনেশন, পিকে এর ডেফিনেশন। ওকে, এটা ডেফিনেশন পিকে। এই ডেফিনেশন থেকে আমরা এখানে পিকে বসিয়ে দিলাম, আর এটা মাইনাসের যেমন নিলাম, তাহলে আমরা এখান থেকে হাফ কমন নিলাম, তাই পিকে এটা পড়ে গেল। আচ্ছা আচ্ছা বোঝা গেল পিকে। আরে পিএইচ এর ক্ষেত্রে তো আমরা সেম লিখেছিলাম না, মাইনাস অফ লগ অফ এইচ। আমি বোধহয় মাইনাসটা বলতে ভুলে গেলাম, না তখন সিমিলারলি আমরা পিওএইচ এর ক্ষেত্রেও সেম লিখতে পারি, সেম তো, এখানে তো লেখার তো আর কোনো দরকার নেই, একই জিনিস করতে হবে। এইবার হুম স্যার পি ওএইচ এর ক্ষেত্রে স্যার মাইনাস লগ অফ ওএইচ এর কনসেন্ট্রেশনটা লিখতে পারি, তো ওএইচ মাইনাস কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটাই তো, ওই জন্য পিওএইচ হচ্ছে না। তুমি যখন অ্যাসিডের বদলে বেস নিয়ে করবে, দু জায়গায় চেঞ্জ হবে, এইচটা ওইচ হবে। তুমি অ্যাকচুয়ালি এই সেম রুল যেটা তুমি তো ঘরে করে দেখো, আমি এখানে এইচ ও এইচ ধরলাম, তুমি ধরতে পারো এনএইচ থেকে, এনএইচ বলবো না, ধরে নাও তুমি স্যার এখানে পিটা কি স্যার? কোন পি? এই যে পি কে এ মাইনাস ইকুয়াল টু মাইনাস লগ, এটা তো মানে সূত্রটা বুঝলাম, কিন্তু পিটা কি এখানে? এটা কি বেস? লগের বেস এটা কি? লগের বেস তো 10, না না, অ্যাকচুয়ালি যেটা ডেফিনেশন বললেন আপনি স্যার। পি পি কে ইকুয়াল টু লগ কে। মানে আমি কি বলতে চাইছি, আচ্ছা আচ্ছা, আমরা যখন, এইটা তো তোমার এইচ এর ডেফিনেশন, এই সরি এটা পিএইচ এর ডেফিনেশন, তাহলে আমি পিটা কেন লিখেছি? ওইটা ঠিক আছে স্যার, ওইটা বুঝতে পারছি স্যার। আর এইটা যদি পিটা বুঝতে পারো, এই ওই ও পিটাকে তুমি পিএইচ, যা বোঝো, এই পিটা হচ্ছে সেই পি। আচ্ছা 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 আচ্ছা, মানে এই পিটাকে যেটা ঠিক 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 যা ভাবছো এক্স্যাক্টলি ভাবো, এইটাও সেই পি। হুম, আবার এই পিটাও সেই পি। ঠিক ঠিক। ঠিক আছে, এই আর কি। হুম। তো এবার রিলেটিভ স্ট্রেংথ অফ উইক অ্যাসিড বেস, এটা আছে। দেখো এইটা না আমরা আর বিশাল ডিটেলে যাব না, বিশাল জটিল হয়ে যাবে এটা। যারা খুব ইন্টারেস্টেড, আমি বলবো, এটা actually আমি করেছিলাম, এটা ছিল ওদের ওই তোমার ইয়েতে তো নেই, এটা হচ্ছে তোমার ওই বিএসসি অনার্স যারা পড়েছো তাদের বোধহয় ফিজিক্যাল সায়েন্সের বইগুলো যদি দেখো, কে এল কাপুর বলে একটা বই আছিল, ওটার মধ্যে সব রিলেটিভ অ্যাসিস্ট্যান্ট। এনিওয়ে, আমি এটা যাচ্ছি না, রিলেটিভ স্ট্রেংথ অফ উইক অ্যাসিড অর উইক বেস, এই দুটোর মধ্যে রিলেটিভ স্ট্রেংথ তোমাকে যদি বের করতে যায়, তাহলে তার ডেফিনেশন হচ্ছে এইটা, রুট ওভার কে ওয়ান সি বাই সি ওয়ান, রুট ওভার কে টু বাই সি টু। এবার মনে রাখতে হবে উইদার বাই না স্যার, ইন্টু স্যার এটা? মাইনাস নয়, এটা সমান, সমান। এইটা বলছো না তো, আমি ওটা বললাম, রুটের ভিতরে কি রুট ওভার অফ কে ওয়ান কে সি, ওয়ান সি ওয়ান আছে না? হ্যাঁ, বাই কে টু সি টু। কে সি টু, হুম, সি ওয়ান হচ্ছে, এগুলা মাল্টিপ্লাই হিসেবে আছে। হ্যাঁ, আচ্ছা আমি একটা ক্ষেত্রে লিখে দিই, বুঝতে হবে। সি ওয়ান হ্যাঁ, হচ্ছে, তৈরি, সি ওয়ান হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ওয়ান, সি টু হচ্ছে হ্যাঁ, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড কনসেন্ট্রেশন টু, অফ অ্যাসিড টু, আর কে ওয়ান টু হচ্ছে, কে ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ওয়ান, অফ অ্যাসিড ওয়ান, অফ আর কে টু হচ্ছে ওয়ান। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ অ্যাসিড টু। পরিষ্কার? স্যার ওখানে কে ওয়ানই লেখা আছে, নিচে কে স্যার ওয়ান সি টুই লেখা আছে, ওটা কে টু সি টু। হ্যাঁ, হ্যাঁ। এটা কে টু সিটি হবে, কে টু সিটি। কে টু হ্যাঁ সি টু। রাইট, ওকে, পরিষ্কার। এইবার আসছি আমি হুম সলিউবিলিটি প্রোডাক্ট। ওকে, মানে এইটা কি করে যেটা করা হয়েছে সেটা যদি তুমি দেখো, এটা বেসিক্যালি এই ফর্মুলাটা থেকেই ডিরাইভ করা হয়েছে, এইখানে যেটা আমরা করেছি, এই মানে এইচ প্লাস এই নিয়ে হয়েছে, আর ওটা অত ডিটেলে যাওয়ার লাভ নেই, একটুখানি ঘুরিয়ে করতে হয়। তো সলিউবিলিটি প্রোডাক্ট এবার আসছি, রাইট? সলিউবিলিটি প্রোডাক্ট যেটা, আচ্ছা এটা কি, হ্যাঁ ঠিক আছে, সলিউবিলিটি প্রোডাক্টে আমি আসছি এইবারে।
সলিউবিলিটি প্রোডাক্ট কি? ধরো আমি এটা তোমাদেরকে বলি, এইটাও একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ একটু কনসেপ্টটা অন্যরকম, বাট সেম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ধরে নাও আমরা যেমন করছিলাম যে আমাদের যদি আহ, তুমি এজিসিএল জলে আমরা বললাম যে কোনো একটা কেসিএল কে তুমি যদি জলে নিচ্ছ বা এইচসিএল কে জলে নিচ্ছ, এবার এইচসিএল সম্পূর্ণ ভেঙে না, ফর দ্য মোমেন্ট ধরো এই মুহূর্তের জন্য একবার ভেবে নাও যে এইচসিএল পুরো ভাঙলো না, এইচসিএল একটা উইক অ্যাসিড ধরে নাও, তাহলে কি হবে? কিছুতে এইচসিএল থাকবে আর কিছু এইচসিএল ভেঙে গিয়ে এইচ প্লাস সিএল মাইনাস চলে। এবার যে পরিমাণ এইচ প্লাসটা জলে থাকবে তার জন্য আমরা অ্যাসিডিটি পাবো। সিমিলারলি সলিউবিলিটি প্রোডাক্টটা হচ্ছে কিরকম, যে ধরে নাও কোনো একটা সল্ট নিয়েছো, এটা কিন্তু সল্টের জন্য মনে রাখবে যে দিস ইজ ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং থিং ফর দ্য সল্ট। ধরো তুমি কিছু একটা সল্ট নিয়েছো, তো এই সল্টটাকে যখন তুমি জলের মধ্যে দেবে তো তখন সল্টের কিছুটা ভাঙবে আর কিছুটা তোমার সল্টটা হিসেবেই থাকবে। মানে ধরে নাও যদি তুমি খুব আহ, আহ, দেখবে যে কোনো সল্ট যেগুলো জলে খুব একটা সহজে মিশে যায় না, এরকম কোনো সল্টকে জলের মধ্যে দিলে জলের নিচে সেটা পড়ে গেছে, রাইট? আর কিছুটা জলে মিশে আছে, এইটা হচ্ছে সেইটাই। সিমিলারলি আমরা যেমন ভাবে কে ডব্লিউ লিখেছিলাম আর কে এ লিখেছিলাম, এখানে এইটা কে এস পিটা ইজ নাথিং বাট ইউর কে ডব্লিউ, কে এস পি যেটা, এটা হচ্ছে আমাদের কে ডব্লিউ, বাট এটাকে আমরা এসপি লিখছি বিকজ উই আর কলিং ইটস সলিউবিলিটি প্রোডাক্ট। কেন না, এখানে আমরা ধরে নিচ্ছি এজি প্লাস আর সিএল মাইনাস ভাঙছে, তলায় এজি সিএল এর কনসেন্ট্রেশন থাকছে, বাট এটা যদি খুব কম পরিমাণে ভাঙে তাহলে এইটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকছে, এইটাকে যদি এদিকে গুণ করি বা যদি কনস্ট্যান্ট নাও থাকে, মোদ্দা কথা হচ্ছে এই যে নিচের অ্যামাউন্টটাকে, এটাকে আমরা এদিকে গুণ করে যে ভ্যালুটা পাচ্ছি, দ্যাট ইজ উই আর কলিং ইটস সলিউবিলিটি প্রোডাক্ট। এবার যার সলিউবিলিটি, এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা আমি তোমাদেরকে অলরেডি জিজ্ঞেস করেছিলাম, বলো তো, যার সলিউবিলিটি প্রোডাক্ট বেশি হবে সে জলে তত গুলবে না গুলবে না? স্যার গুলবে। কেন গুলবে? আসলে যত সলিউবিলিটি মানে প্রোডাক্টটা বেশি হবে তত এজি প্লাস আর সিএল মাইনাসের পরিমাণটা বাড়বে না, মানে আয়নের পরিমাণটা বাড়বে। ভেরি গুড, ভেরি গুড, একদম সৌগত, একদম ঠিক। যার যত বেশি হবে ঠিক তার সলিউবিলিটি প্রোডাক্ট যত বেশি হবে সে তত বেশি জলে গুলবে, ঠিক আছে? সিমিলারলি ধরে নাও কে ডব্লিউ, যেটা আমরা বলেছিলাম কে ডব্লিউ এর মান যত বেশি হবে তত তোমার অ্যাসিডিটিও বেশি হবে, রাইট? মানে বা যেটা আমরা কে দিয়ে বলছিলাম তলায় এইচ তো রেখেছিলাম, বাট ওইটা হচ্ছে সেম সিমিলার কনসেপ্ট এক্স্যাক্টলি। এবার আমরা স্যার কে ডাব্লিউ টা বেশি হলে কি অ্যাসিডিটি বেশি হবে নাকি? হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি কে ডব্লিউটাকে তো ওইভাবে বলতে পারি না আমি এখানে, কে ডব্লিউ কেন বলছি, কেন কে ডব্লিউটা শুধু ওয়াটারের ক্ষেত্রে। এবার আমি কখনোই বলতে পারি না যে কে ডব্লিউটা বেশি হলে অ্যাসিডিটি হবে, কারণ ওয়াটারের ক্ষেত্রে আমরা অলরেডি জানি এইচ প্লাস আর ওইচ মাইনাসের সংখ্যাটা সমান, রাইট? তাই তুমি বলতে পারো না, আমি ওটাকে বেটার হিসেবে বলা হচ্ছে কে, কে দিয়ে বলাটা সব থেকে বেশি অ্যাসিডের ক্ষেত্রে, কে ডব্লিউ দিয়ে বলাটা ঠিক নেই, কারণ কে ডব্লিউ শুড বি অলওয়েজ সেম অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, এখানে এইচ প্লাস আর ওইচ মাইনাসটা তোমার সেম থাকবে। হুম? এবার এজিসিএলটাকে যেভাবে আমরা উপরে করেছিলাম, তো ওয়ান মাইনাস এস এস আর এস লিখলাম, যেটা একদম উপরে লিখেছিলাম, কনসেন্ট্রেশন হচ্ছে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়ার পর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কে এস পি ইকুয়াল টু দিস, এই ফর্মুলাতে বসাচ্ছি, তাহলে এখানে এস ইন্টু এস মানে এস স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু ধরতে, তাহলে এস ইকুয়াল টু তোমার রুট আন্ডার কে এস পি, সলিউবিলিটি প্রোভাইড, এস হচ্ছে তোমার সলিউবিলিটি, বোঝা গেল? বিজ্ঞান। এবার আমরা আর একটা কনসেপ্ট আসি, কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট জিনিসটা কি না, কমন আয়ন এফেক্ট যদি তোমরা বুঝতে চাও যে হোয়াট ইজ কমন আয়ন এফেক্ট, বলতে পারবে কেউ কমন আয়ন এফেক্ট কি জিনিসটা? মানে জাস্ট একটা মোটামুটি আইডিয়া করে, মানে ইকুইলিব্রিয়াম থেকে আইডিয়া করে বোঝার চেষ্টা করো দেখি এখান থেকে। স্যার যদি যদি প্রোডাক্টের ক্ষেত্রে আম, ওই যে যে সলিউবলটা তো যেটা গুলছে সেক্ষেত্রে যদি প্রোডাক্টের ক্ষেত্রে ওই সলিউবলের মধ্যে ওই আয়নটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রোডাক্টের দিকে বেশি রিয়াকশনটা যাবে না, সেটা ইয়ের দিকেই থাকবে, রিয়াক্টেন্টের দিকে বেশি থাকবে, কারণ হচ্ছে ওখানে অলরেডি ওই কমন আয়নটা থেকে যাচ্ছে, তার বলে হচ্ছে ওই জিনিসটা বেশি ভাঙবে না।
আমি একটু এটা সহজ, স্যার ওই লাস আদলের নীতি অনুযায়ী হচ্ছে। ঠিক একদমই ঠিক বলেছো, তুমি যে কনসেপ্টের কথা বলছো একদমই ঠিক। আমি একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি বলছি যে কমন আয়ন এফেক্ট জিনিসটা কি। প্রথমে আমি একটু ডেফিনেশনটা বলছি। বলছি দ্য ডিক্রিজ অফ আয়োনাইজেশন ইন প্রেজেন্স অফ এ কমন আয়ন ইজ নোন অ্যাজ কমন আয়ন এফেক্ট। মানেটা কি? ধরো আবার অ্যাসিডে চলে যাচ্ছি, CH3COOH, CH3COO মাইনাস H প্লাস, এই দুটো তৈরি করবে জলের মধ্যে দিলে। কোশ্চেনটা হচ্ছে দ্য ডিক্রিজ অফ আয়োনাইজেশন। আয়োনাইজেশন জিনিসটা কি না, এই মলিকিউলটা এটাতে আয়োনাইজ হচ্ছে, এটাতে আয়োনাইজ হচ্ছে, তাই H প্লাস তৈরি করছে। এইবার আমরা কি জানি যে কে ইকুয়াল টু তোমার, আমরা যেটা আমি আগেবারে দেখিয়েছিলাম যে কে ইকুয়াল টু তোমার CH3COO মাইনাস করবো ইন্টু H প্লাসের কনসেন্ট্রেশন করবো বাই কে অফ CH3COOH করবো, রাইট? এখন আমি বলছিলাম যে কে এর ভ্যালু যত বাড়বে তার মানে CH3COOH এর ভ্যালু বেশি হবে, আর এইটার ভ্যালু তত বেশি হতে হবে, সেজন্য অ্যাসিডিটি বাড়বে। এখন বলছে ধরো পার্টিকুলার একটা টেম্পারেচারে, আমরা কি জানি পার্টিকুলার CH3 পার্টিকুলার একটা টেম্পারেচারে পার্টিকুলারলি একটা মলিকুলের ক্ষেত্রে কে এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট, সেই জন্য তো এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট একটা ভ্যালু। এখন এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, তুমি যদি কোনো কারণে তুমি যদি এর পরিমাণ বা এইটার বাড়াও, সেটা কিভাবে? ধরো তোমার এই জলের মধ্যে দিয়েছো CH3COOH, তোমার CH3CO তৈরি হয়েছে, H প্লাসও তৈরি হয়েছে জলের মধ্যে কিছুটা ভেঙে গিয়ে, রাইট? এবার তুমি ওপর থেকে অন্য কোনো অ্যাসিড ঢেলে দিলে, যে তোমার H প্লাসের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিল। তাহলে H প্লাসের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিল, যেহেতু ইকুইলিব্রিয়ামে H প্লাসের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, ও তাহলে এর সঙ্গে যুক্ত হয়ে এদিকে ব্যাক করে চলে আসবে। কারণ বেসিক্যালি ও চাইবে যে তোমার কে এর ভ্যালুটাকে সমান রাখতে। কে এর ভ্যালুটাকে সমান রাখতে গেলে কি হবে? H প্লাসের ভ্যালুটাকে সমান রাখতে হবে। H প্লাসের ভ্যালুটাকে সমান রাখতে গেলে কি হবে? এটা অ্যাডিশনাল H প্লাস যোগ করছো, সেটা এর সঙ্গে যুক্ত হয়ে এটাকে বাড়াতে হবে, মানে দুটোকে ওপরেরটাকে কমাচ্ছে, নিচেরটাকে বাড়াচ্ছে, দিয়ে ওভারঅল যে কে এটাকে সেম রাখছে। দিস ইজ কল্ড কমন আয়ন এফেক্ট। তো বেসিক্যালি এখানে যেটা বলেছি এইটা আছে, এর সঙ্গে যদি তুমি কোনো একটা সল্ট অ্যাড করে দাও CH3COO তাহলে দেখা গেল যে এ হয়তো ফুললি ভেঙে গেল, CH3COO তৈরি করলে এন তৈরি হলো। এবার যেহেতু এর মিশ্রণে অলরেডি এ আছে এবং তুমি তারপরেও এটা যোগ করেছো, এর কনসেন্ট্রেশন তো ডবল হয়ে গেল, ধরে নাও এটা ডবল হয়ে গেল। তাহলে কি হবে? যেহেতু এইটা বেড়ে গেছে, তখন এ এর সঙ্গে যুক্ত হয়ে এখানে এইদিকে ফিরে চলে আসবে। তাহলে আলটিমেটলি এর যে ডিসোসিয়েশন বা আয়োনাইজেশন বা ডিগ্রি অফ আয়োনাইজেশন, যদি ধরো তোমার এক্স ছিল, মানে প্রথমে আমি যেটা বলছি, যদি 50টা মলিকিউল থেকে এইটা না থাকতো, হয়তো দেখা গেল 50টা মলিকিউলের মধ্যে 30টা মলিকিউল ভেঙে গিয়ে এটা তৈরি করবে। এ অ্যাড করার জন্য সেটা হয়তো দেখা যাবে অনলি 10টা মলিকিউল তোমার বা 30টা তৈরি করেছে, দিয়ে এটা অ্যাড করার জন্য 20টা মলিকিউল আবার ঘুরে ব্যাক করে গেছে এইদিকে। তাহলে আলটিমেটলি 30 - 20 যদি করো, তাহলে তোমার 10টা, মানে তুমি দেখবে যে 50টা থেকে যদি এইটা না দিতে, তাহলে 30টা হওয়ার কথা ছিল, কিন্তু এইটা দেওয়ার জন্য 10টা হয়েছে, আলটিমেটলি পড়ে আছে, তো কমে গেছে। এই জন্যই দিস ইজ কল্ড দ্য কমন আয়ন। পরিষ্কার? সিমিলারলি এর ক্ষেত্রে আমি এইভাবে বুঝিয়েছি, সেম বুঝবে, মানে একটা আয়নকে কমন থাকতে হবে, আইদার দিস ওয়ান অর দিস ওয়ান, যে কোনো একটা আয়নকে কমন থাকতে হবে। দ্যাটস কল্ড কমন আয়ন এফেক্ট। স্যার, বলো স্যার, বলো বলো। কমন আয়নটা আরেকবার রিপিট করেন স্যার, একটু ক্লিয়ার হলো না, একটু রিপিট ঠিক করেন। তোমার কোন জায়গাটা গোলমালটা হয়েছে বলো, আমি সেখানটা বলবো। আর কার আর কার হচ্ছে আপনি বললেন যে আমি যদি বাইরে থেকে কিছু দেই, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বেড়ে, তাই তো? হুম, কমে যায় প্রোডাক্ট কনসেন্ট্রেশন হ্যালো, কমে যায় বললো স্যার। হ্যাঁ। প্রোডাক্টের দিকে তো ইয়েটা মানে যাওয়ার মুভমেন্টটা কমে যায়। আমি বলতে চাইছি তোমাকে ইকুইলিব্রিয়ামের কনসেপ্টে আসি। ধরে নাও তোমার এইটা একটা সলিউশন নিয়েছো, তোমার এখানে CH3COO মাইনাস আছে 10টা, আর H প্লাস আছে 10টা, এটাও 10টা আছে, এটাও ধরে নাও 10টা আছে। আর এর মধ্যে
যেগুলো ভেঙে যায়নি, অভাঙা CH3COOH, এগুলো ভাঙেনি, সেটা আছে ধরে নাও 30টা, এইরকম পজিশনে আছে। এই পজিশনে থাকার সময় সে কে তাকে মেনটেন করছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে। এবার কোনো কারণে তুমি ওপর থেকে এক্সট্রা 5টা, ধরে নাও 5টা ওপর থেকে CH3COOH মাইনাস যোগ করলে, তাহলে 5টা যোগ করার পর এখন তাহলে আমার এখানে কতগুলো হয়ে যাবে? 10টা প্লাস 5টা। তাহলে 10টা প্লাস 5টা যদি হয় তাহলে 15টা। ভ্যালু বেড়ে যাওয়ার কথা, সেটা তো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে কিছু পরিমাণ CO মাইনাস H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে তোমার CH3COOH এ কনভার্ট হয়ে, তাহলে কি হচ্ছে, উপরে তোমার CH3COO মাইনাস যেটা আছে তার কনসেন্ট্রেশনও কমছে, H প্লাসের কনসেন্ট্রেশনও কমছে, আবার তোমার নিচে CH3COOH কনসেন্ট্রেশনও বাড়ছে। তাহলে এই দুটো এফেক্টের জন্য তোমার কি এটা যা ছিল তাই থেকে যাচ্ছে, রাইট? ওভারঅল তুমি যদি দেখো হ্যাঁ স্যার। যে এটা 10টা থাকার কথা ছিল, দেখা গেল আলটিমেটলি শেষকালে দেখা গেল এটা হয়ে রইলো, এটা হচ্ছে 6টা, আর এটা হয়ে গেল 6টা। তাহলে যদি এটা না অ্যাড করতে 10টায় থাকতো, এটা অ্যাড করার জন্য 6টা শত। দ্যাটস ওয়াই ইটস কল্ড কমন আয়ন এফেক্ট। বোঝা গেল? আচ্ছা। হ্যাঁ স্যার। হুম। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এবার আমি জানছি যে এবার কেন আমি বললাম যে কমন আয়ন এফেক্ট বা এইটা, এর একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল তোমরা নিচে পাবে। ঠিক আছে? তো যেমন ধরো আমি বলছি যে তোমাদেরকে যদি একটা এরকম জিনিস বলি যে কম্পেয়ার দ্য পিএইচ 1 মোলার NH4OH আছে, যার কেবি বলে দিচ্ছি আমি একটা। 1 মোলার অফ NH4OH আছে, যার এটা NH2SO4 আছে, এটারও কেবি আমি ধরো আহ আহ কোশ্চেনটা কি হলো? স্যার বলছি স্যার কি কমন আয়ন এফেক্টটা কি স্যার মানে কতটা পরিমাণ আয়ন তৈরি হচ্ছে আয়নের নাম্বারের উপর ডিপেন্ড করে নাকি না এই কনস্ট্যান্টের উপর ডিপেন্ড, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে কনস্ট্যান্টটাকে সেম রাখার জন্য, সেম রাখাটা ওটা বেশি? কনসেন্ট্রেশনটা অবশ্যই, কিন্তু ধরো তুমি যখন একটা রিয়াকশন করছো, আমি বলছি যে তুমি ধরো একটা রিয়াকশন করছো, তো সেই রিয়াকশনটাতে তোমার ভলিউমটা তো সেম থাকছে, রাইট? তুমি 1 লিটার জলে করছো কি 10 লিটার জলে করছো, তুমি তো জানো যে তোমার ভলিউমটা সেম। তাই তোমার যদি সেম থাকে, তাহলে তোমার হচ্ছে কি, আমি আমি ধরে নিলাম যে ওভারঅল মানে মেশানোর পরও ধরে নাও, আমি ধরে নিলাম যে ওভারঅল ভলিউমটা সেম রয়েছে, রাইট? সেই ক্ষেত্রে তুমি কনসেন্ট্রেশনটাকে নাম্বার দিয়ে চেঞ্জ করতে পারো। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কনসেন্ট্রেশন হিসেবে বলো, অবশ্যই জিনিসটা সেম, একই ব্যাপার। হ্যাঁ, এখানে যেটা আমি বলতে চাইছি, NH4OH টা আছে, ধরে নাও তোমার 1 মোলার কনসেন্ট্রেশন, NH4 প্লাস OH মাইনাসের কনসেন্ট্রেশন এখন XX করে আছে, রাইট? এবার এখানে আমি কেবির ভ্যালু বলে দিয়েছি, রাইট? এবার তুমি কি জানো যে এক্স আর এক্স, এটা ভ্যালু হচ্ছে এক্স আর এক্স, OH NH4 প্লাস। আর NH4OH টা তুমি কনসেন্ট্রেশন জানছো যে 1, কারণ এটা এই বলে দিচ্ছি 1 মোলার কনসেন্ট্রেশন বলেছি। তো এই দিস ইজ অলসো কনসেন্ট্রেশন, তুমি এক ইউজ করতে পারো। এখান থেকে তুমি এক্সটাকে বের করতে পারো। মোদ্দা কথা হচ্ছে যদি তোমার কনসেন্ট্রেশন বলে দেয় এবং তার কেবির ভ্যালু বলে দেয়, তুমি এই ইকুয়েশন থেকে তুমি তার সহজেই কি বের করতে পারবে, তুমি খুব সহজেই হচ্ছে তার কনসেন্ট্রেশন বের করতে পারবে। দিস ইজ নাথিং বাট ইওর অসওয়াল্ড ডাইলিউশন ল, যেটা আমরা উপরে করলাম শিখাচ্ছি, তাই তো? তাহলে এক্সটা তুমি বের করতে পারবে। এবার এখানে যদি তুমি এক্সটা বের করতে পারো, এবার ও বলে দিয়েছে যে এই 1 মোলার NH4OH এর কেবিএইচটা বলে দিয়েছে, আমাকে পিএইচ ক্যালকুলেট করতে হবে এইটার ক্ষেত্রে। তাহলে এবার আমি কি করব? তাহলে আমি বলছি যে ওইচটা আমি পেয়ে গেছি, কারণ NH4 প্লাস OH তৈরি হয়েছে, তাহলে OH এর কনসেন্ট্রেশন আমি পেয়ে গেছি এক্স এ। তাহলে পিওইচটা আমি প্রথমে বার করি, পিওইচ মানে সমান মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ OH, এটা আমরা জানি, বাই এটা 10 করে এখান থেকে আমি পিএইচ সমান 2 পয়েন্ট, পিওইচ সমান 2.37 পেলাম।
এবার এখানে গিয়ে থেমে গেলে কিন্তু তোমরা চলবে না, কারণ এইটা তুমি বের করলে কি ওইচটা মানে পিওইচ বের করবে। আমি চাইছি পিএইচ বের করতে, তো পিএইচ আমি কিভাবে বের করবো? তাহলে 14 - 2.7, কারণ আমরা কি জানি পিএইচ প্লাস পিওইচ সমান হচ্ছে 14, তাহলে 14/2. তাহলে পিএইচ বেরিয়ে গেল। সিমিলার ওয়েতে ধরো 1 মোলার NH4OH উইথ এইটা 1 মোলার অফ এইটা, এই দুটো যদি তোমাকে মিক্স করে দেয়। মাইনাস হ্যাঁ, হ্যাঁ, বলো। তো এই দুটো যদি মিক্স করে ধরে নাও 1 মোলার অফ এইটা, তাহলে এইখানে এবার কমন আয়ন এফেক্ট আসছে, ওই জন্য আমি করিয়েছি। তাহলে তোমার NH4OH এবার এইটা ভালো করে বোঝার চেষ্টা করে, তো 1 মোলার নিয়েছি তাই তো। এ কি করবে, যেহেতু তোমার এর দুটো NH4+ HO2 4- থাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা দিকে করাটা উচিত ছিল, মানে কারণ ব্যাপারটা হচ্ছে এইটা আমি এটাকে একদিকেই লিখবো, কারণ দিস ইজ ইয়োর সল্ট, রাইট? হ্যাঁ, হ্যাঁ, সরি, দিস ইজ ইয়োর সল্ট। তাহলে আমি লিখছি এইটা তোমার পুরোটা ব্রেক করে যাবে, রাইট? তাহলে এটা ব্রেক করে যাওয়ার জন্য তোমার 1 মোলার তুমি যখন নেবে তখন থেকে 2 তৈরি হবে, 2 মোলার অফ NH4+ 2 এটা হয়ে যাবে। এইবার আমরা এগেইন NH4OH এর আমি মানে বা ওই সিস্টেমটার আমি পিএইচটা দেখতে চাইছি। তাহলে NH4OH এর জন্য আমি ওভারঅল আমি ইকুয়েশনটা লিখেছিলাম, আমি আবার ওই ইকুয়েশনটাতেই যাচ্ছি। NH4+ OH মাইনাস স্যার NH, স্যার NH4 2 মোল কেন হলো? বলো। 2 NH4 হলো, ওটা স্যার 2 মোল কেন হলো, মানে 1 মোলটাকে ভেঙে 2 মোল কেন হচ্ছে? সে আবার কি, তোমার যদি কেসিএল থেকে ভাঙে, K+Cl- কতগুলো হচ্ছে, একটা একটা করে হয়। আমি যদি তোমাকে হ্যাঁ, বলি Na2SO4 ভাঙে, তাহলে ভেঙে কি করবে, 2Na+, একটা সালফার মাইনাস তৈরি হবে না, সালফেট মাইনাস একটা তৈরি হবে না? হ্যাঁ, 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 না না ওটা, হ্যাঁ। তাহলে এইটাই তো লিখেছিলে ওই। না স্যার, মানে 2 মোল কেন হচ্ছে ওটা জিজ্ঞেস করছি, মানে 1 মোল থেকে 2 মোল হয়ে যাচ্ছে। আমার আমি একটাই বলছি, আমি আচ্ছা মোলটা ভুলে যাও, আমি বললাম যে একটা থেকে এইটা যদি ভাঙে এইটা এইটা তৈরি হবে কি হবে না? হ্যাঁ, হবে হবে তো। হবে। তাহলে এর কনসেন্ট্রেশন যদি হ্যাঁ, 1 গুণ হয়, তাহলে এর এটা তো পুরোপুরি ভেঙে যায়, এগুলো তো স্ট্রং ইলেকট্রোলাইট, পুরোপুরি ভেঙে যায়, মানে একটা আচ্ছা। ভেঙে দুটো এটা তৈরি করবে, একটা এটা তৈরি করবে, রাইট? এবার যদি পুরো হুম, হুম। কনসেন্ট্রেশন ভেঙে যায় তাহলে এর দুগুণ হবে না তোর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওইটাই। ঠিক আছে, হ্যাঁ। ক্লিয়ার? তাহলে আমি এইখানে এটা আমি 2 মোলারই বসাবো। কেন 2 মোলার বসাবো? কারণ ওপরেরটা উইল নট, কারণ এনিওয়ে এক্স এর যে ভ্যালুটা হবে সেটা ভীষণ কম হবে এই 2 মোলারের থেকে, রাইট? সরি, ভীষণ কম হচ্ছে 2 মোলারের থেকে। তাহলে আমি এটাকে নেগলেক্ট করলাম, এইটার যে কনসেন্ট্রেশন 2 মোলার বসাচ্ছি, ধরে নিলাম পুরোটাই সল্ট থেকে আসছে, আর এটা এক্স বসালাম। আর আমি এখানে কেবির ভ্যালুটা জানি, কেবির ভ্যালু তো আমার ওপরেই দেওয়া ছিল, তো আমি ওখান থেকে বসিয়ে আমি অ্যাকচুয়ালি X=KB/2, এই KB/2 করলাম, কেবির ভ্যালুটা আমি উপর থেকে বসালাম, এই যে এই ভ্যালুটা এটা দেওয়া ছিল এইটা, এখান থেকে আমি তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি এইটা। পরিষ্কার হলো? তাহলে আমি ওখান থেকে ওইচ এর কনসেন্ট্রেশন এটা পাচ্ছি। এবার পিওইচ এর কনসেন্ট্রেশন আমি যদি দেখি 5.0, পিএইচ 8. তাহলে তুমি দেখো এখন পিএইচ NH2 উপর যোগ করার পর 8.95, যদি NH2 উপর যোগ না করতাম তাহলে ছিল 11.63। এইটা হচ্ছে ডিফারেন্স, মানে অ্যাকচুয়ালি কমন আয়ন তুমি যদি দাও তাহলে সলভেন্টে তোমার H+ বা OH- বা কমন আয়নের এফেক্টের জন্য H+ আর OH- চেঞ্জ হবে, তার জন্য তোমার পিএইচ ভ্যালুগুলো চেঞ্জ হবে। দ্যাটস দ্য থিং, রাইট? এই দুটো অঙ্ক। নিচে নাম স্যার বলছি এখানে 1 মোলটাকে স্যার এক্স দিয়ে কেন ডিলিট করলেন? ওই যেটা ওএইচ মাইনাসেরটাকে ওটাকে এক্স করলেন, ওটা তো 1 মোল হলো, এক্ষেত্রে ওটাকে 2 মোল হিসেবে ভাবছেন, তাহলে এটা তো 1M ধরলেও তো। কোথায় এখানে 1 কোথায় আসছে আমাকে দেখো। ও আচ্ছা স্যার, ওটা আমি তো NH2 উপরে। উপর ভেঙেছে বলছি, আমি তো হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওইচটা তো সেই NH4OH থেকেই আসবে না, ওটা তো এক্স। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি তুমি আমাকে বলতে পারো আমি লিখতে পারি 2 মোলার প্লাস এক্স,
কিন্তু আমি ওটাকে অ্যাজিউম করছি উড বি ইকুয়াল টু 2 মোলার, কারণ এক্সটা ভীষণ ভীষণ কম হবে, বুঝে গেল? সেটা আমি অ্যাজিউম করছি। এবারে অ্যাপ্লিকেশন অফ কমন আয়ন এফেক্ট অ্যান্ড সলিবিলিটি প্রোডাক্ট কিছু আছে, সেটা ধরে নাও একটা হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশন। মানে আমি যেটা বলতে চাইছি যে ধরে নাও এই একটা সল্ট এবি, এ প্লাস বি মাইনাস তৈরি করছে, এইটাকে কিউ সমান আমি এরকম ভাবে লিখতে পারি। এইবার নর্মাল কন্ডিশন, এবার ধরো কিউটা যদি কেএসপির থেকে বেশি হয়, মানে সলিবিলিটি প্রোডাক্টের থেকে তোমার যদি বেশি হয়, তাহলে তোমাকে বলতে হবে প্রেসিপিটেশন অকার্স। মানে আমি যেটা বলতে চাইছি, ধরো তোমাকে বললো যে তোমার একটা সলিউশন দেওয়া হলো, সেখানে এ প্লাসের কনসেন্ট্রেশন বলে দিয়েছে আর বি মাইনাসের কনসেন্ট্রেশনও বলে দিয়েছে। তুমি দুটোকে গুণ করলে, গুণ করে কিউটা পেলে, আর তোমাকে বলে দিয়েছে যে সলিউবিলিটি প্রোডাক্ট কেএসপির ভ্যালু কত। যদি দেখো কিউ এর ভ্যালু কেএসপির থেকে বেশি হচ্ছে, তাহলে সেটা মানে প্রেসিপিটেশন পড়বে, মানে যেটা বেশি থাকবে সেটা তোমার তলায় থিতিয়ে পড়ে যাবে, রাইট? সেটাই তো রুল, কারণ ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য। যদি কম হয় তাহলে প্রেসিপিটেশন হবে না। স্যাচুরেট সলিউশন হবে, যদি এটা এক্স্যাক্টলি সেম হয়ে যায় তখন সেটা স্যার স্যাচুরেটেড। ওখানটায় যে আছে সলিড যে আছে ভেঙে লিকুইড চেঞ্জ হয়েছে না, কোনটা? অ্যাস ছিল অ্যাকোয়াস তো হয়ে গেল স্যার লিকুইড, হ্যাঁ হ্যাঁ, মানে মানে ধরো সোডিয়াম, এবি হয়ে গেল সলিড স্যার। হ্যাঁ। স্যার ওটার এক্সাম্পল কি আছে স্যার? এক্সাম্পল বলতে এইটাই ধরো, না এটা বলা তো এজিসিএল। এজিসিএল সিলভার ক্লোরাইডকে তুমি জলে নিলে এজি প্লাস সিএল মাইনাস হয়ে গেল, রাইট? এটা অ্যাকোয়াস, এটা অ্যাকোয়াস, রাইট? এটাই হচ্ছে এর এক্সাম্পল। এবার ডিটারমিনিং দ্য সলিউবিলিটি অফ এ সল্ট, কি করে ডিটারমাইন করবে একটা সলিউবিলিটি অফ এ সল্ট? মানে এটা একটা কাজের ক্ষেত্রে ইউজ করা হয় কিরকম, মানে ধরে নাও তোমার এজিসিএল থেকে, তো তুমি জানো এজি প্লাস সিএল মাইনাস হচ্ছে, দেন ইউ পুট 1 molar KCl, নাও you will have Cl মাইনাস হচ্ছে 1 molar। মানে মানে আমি বলতে চাইছি যে ধরে নাও তোমার এইটা অ্যাকচুয়ালি এইরকম একটা ভ্যালু আছে, এইরকম একটা হয়। এবার তুমি বাইরে থেকে 1 molar KCl করলে, তোমাকে যে এক্সাম্পলটা দিলাম NH4 সেম, NH4 হোল টুয়াইস SO4 এর মতো, KCl কমপ্লিটলি ভেঙে যায়, তাহলে 1 molar কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস তৈরি হবে, তুমি এটা জেনে গেছো, KCl থেকে তাই তৈরি হবে। তাহলে 1 মোল, আর তুমি এইটা জানো না, এটা ধরো তুমি এক্স ধরছো, তাহলে এক্স ইন্টু 1 মোল, তাহলে 1 × x সমান তোমার হচ্ছে গিয়ে কেএসপি, রাইট? এখানে তুমি যদি এক্স এর ভ্যালুটা বার করতে পারো, তাহলে তুমি খুব সহজেই কেএসপিটা করতে পারো, এবং যেটা এক্সপেরিমেন্ট থেকে মেজার করে বের করা যায়, রাইট? এইটাই হচ্ছে এটার জন্য একটা experiment। এইবার আসছি তোমার সল্ট হাইড্রোলিসিস। এখানটা আবার তোমরা আমরা আমরা আবার অ্যাসিড ভিত্তিতে ঢুকে যাচ্ছে, অ্যাসিড বেসের ক্ষেত্রে রয়ে যাচ্ছে। সল্ট হাইড্রোলিসিসটা কি আছে, মানে ধরে নাও তোমার সোডিয়াম ক্লোরাইড যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট হয়, মানে কি সোডিয়াম ক্লোরাইড কি করে তৈরি হবে, তুমি যদি HCl হচ্ছে এই যে স্ট্রং অ্যাসিড, আর স্ট্রং বেস হচ্ছে তোমার NaOH, তাদের যে সল্ট হবে সেটা হচ্ছে NaCl প্লাস H2। NaCl তুমি জানো তো অ্যাসিড আর বেস রিয়াকশন করলে তাদের একটা সল্ট হয় আর জল তৈরি হয়, এটা তো আমরা সবাই জানি। এই যে সল্টটা তৈরি হবে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের, সেটা হচ্ছে আমরা বলি কি না, তোমার স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। অথবা উল্টো, যে তুমি যদি এদেরকে ইলেকট্রোলিসিস করো, মানে তুমি যদি বা তুমি অ্যাকচুয়ালি তার মানে ব্যাপারটা সোডিয়াম ক্লোরাইডকে তুমি জলের মধ্যে ভাঙার চেষ্টা করো, তাহলে এরা যদি ভেঙে গিয়ে দুটোই স্ট্রং করে, মানে যে অ্যাসিড তৈরি করবে সেটাও যদি স্ট্রং, যে বেস তৈরি করবে সেটাও যদি স্ট্রং তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট। ঠিক আছে? তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে তুমি যখন সল্ট অফ এ অ্যাসিড অ্যান্ড বেস যখন দেবে, তো এর ধরনের যখন তুমি এটার জন্য জলে মেশাবে, এ হচ্ছে তোমার স্ট্রং, দুটোই স্ট্রং, এও স্ট্রং, এটাকে নিউট্রালাইজ করবে, ওভারঅল নো হাইড্রোলাইসিস অকার্স, সলিউশনটা তোমার পুরো নিউট্রাল থাকবে। সেই জন্য সোডিয়াম ক্লোরাইডের যে সলিউশন বা নুন জল যেটা, সেটা কোনো অ্যাসিড বা বেস হয় না। এইবার হচ্ছে স্ট্রং বেস আর উইক অ্যাসিডের যদি সল্ট নাও,
মানে ধরে নাও এই যে যেটা বললাম CH3COOH, একে তুমি যদি ইলেকট্রোলিসিস করছো, জলে যখন হাইড্রোলাইজ করছো মানে জলে ভাঙার চেষ্টা করছো, তাহলে এই সলটা ভেঙে একটা অ্যাসিড তৈরি করবে এইটা, আর একটা এটা করবে। এই একটা উইক অ্যাসিড আমরা জানি, আর এই একটা স্ট্রং অ্যাসিড। কেন উইক অ্যাসিড? না, এর কে এর ভ্যালু যদি দেখো, কে এর ভ্যালুটা হচ্ছে তোমার অনেক বেশি। বেস, হ্যাঁ, স্ট্রং বেস। হ্যাঁ, না বেস নয়, কে এর ভ্যালুটা হচ্ছে বেশি। তাহলে এ হচ্ছে স্ট্রং বেস উইক অ্যাসিড তৈরি করেছে। তার মানে এইবার দেখো, এই স্ট্রং বেস উইক অ্যাসিড যদি তৈরি করে, তাহলে ওভারঅল যে সলিউশনের একটা পিএইচ থাকবে, এটা কি হবে না বেস হবে। কেননা এর থেকে এ তো একটু বেশি স্ট্রং, এই বেসটা তো একটু বেশি স্ট্রং, তা ওভারঅল যে সলিউশনটা হবে সেটা একটু বেশি হবে, এই জন্য পিএইচ ভ্যালু 7 থেকে বেশি হবে। বোঝা গেল? এবার উল্টোটা, উইক বেস স্ট্রং অ্যাসিড। এবার ধরো তুমি NH4Cl এর একটা সল্ট নিয়েছো, এবার তোমরা একটু ভাঙলে জলের মধ্যে যে HCl পেলে, NH4OH পেলে। এবার অ্যাসিডটা হচ্ছে উইক, বেস, সরি, বেসটা হচ্ছে উইক, অ্যাসিডটা হচ্ছে স্ট্রং। তাহলে ওভারঅল সলিউশনে তুমি অ্যাসিডের যেহেতু এটা শক্তিশালী বেশি, ওভারঅল সলিউশন তুমি অ্যাসিডিক পাবে, অ্যাসিডিক সলিউশন পাবে, সেই জন্য পিএইচ 7 থেকে কম হবে। উইক অ্যাসিড উইক বেসে যে বলাই যাবে না কি হবে, অ্যাকচুয়ালি কি হবে সে বলা যাবে না। তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যাসিডে যদি তুমি সল্ট নাও, তার হাইড্রোলিসিস করো, এর হাইড্রোলিসিসই হবে না, আলটিমেটলি সল্টটাই তোমার Na+Cl- বা এরকম ভেঙে যাবে। এবং ওটা তোমার বেসিক্যালি যেটা কি হয়, ওরা যেটা তৈরি করে সেটা হচ্ছে যে তোমার যতই স্ট্রং হয় সেই কারণে তোমার অ্যাসিডিটি বা বেসিডিটি সলিউশনে দেখা যায় না, শুধুই হচ্ছে তোমার ওরা নিউট্রাল হয়। বাকি উইক অ্যাসিড বা স্ট্রং বেস, এদের কি রকম কম্বিনেশন নিচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার সেই সল্টগুলোর যে জলীয় দ্রবণটা হবে, সেই জলীয় দ্রবণের অ্যাসিডিটি বা বেসিডিটি নির্ভর করে। তাহলে ধরো তোমাদের কাছে একটা কোশ্চেন আছে, তোমাদের জলে তোমাদের CH3COON এর একটা জলীয় দ্রবণ নেওয়া হলো, তখন তোমাদেরকে বলতে হবে না এটা বেসিক হবে, কারণ এর সোডিয়াম, এটা হাইড্রোলিসিস হলে সোডিয়াম হাইড্রোক্সাইড করে আর অ্যাসিটিক অ্যাসিড করে। সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস, এটা হচ্ছে উইক বেস, উইক অ্যাসিড, এইটা হচ্ছে মেন ব্যাপার। এইবার আমাকে বের করতে হবে এই যে অ্যাসিড গুলো আমরা বললাম বা উপরে যেগুলো পড়লাম যে হাইড্রোলিসিস হচ্ছে, এইটা এখানে এসে করছে, এইভাবে করছে, এদের কনস্ট্যান্ট গুলোকে আমি কি করে বের করব? এদের কনস্ট্যান্ট গুলোকে আমি কি করে বের করব? হাইড্রোলিসিস কনস্ট্যান্ট অফ এ সল্ট, এটা কি করে করবো? এটাকে ধরো আমি, এইটা যেমন এইটা NaCH3 হলো NH4+H2 থেকে এই রিয়াকশনটা তৈরি হচ্ছে, রাইট? এর কে হচ্ছে আমার এইটা লিখলাম, রাইট? এইবার তুমি দেখো, এইটা হচ্ছে এগেন এই H2O-টাকে এটিকে নিয়ে চলে এলাম, জলের কনসেন্ট্রেশন তো চেঞ্জ হবে না, কারণ এটা জলের মধ্যে নিয়েছো, রাইট? এটাকে নিয়ে চলে এলাম, এটাকে অনেকে KH বলে লেখে, KH আর কিছু না, ঠিক আছে, KH দিয়ে লেখা হয়। আমরা তো এই অ্যাসিডের ক্ষেত্রে এটা জেনেছি, এটা আমি একটু করিয়েছি, হ্যাঁ, কেবি করে। মোদ্দা কথা এত জানার দরকার নেই, তুমি যদি এটা লিখে তোমরা একটু ঘরে দেখে নিও, এটা আমি ডিটেলে যাবো না, বলবো না এতটা। ওভারঅল দেখা যায় যে মনে রাখবে এই কম্বিনেশনের ক্ষেত্রে কি, না যদি উইক অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড উইক বেস, দুটোই দেখো, উইক অ্যাসিড উইক বেস, এদের যদি তোমরা সল্ট নাও, তার যে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট মানে KH, সেটা KA, KB আর KWর সঙ্গে এরকম একটা রিলেশন হোল্ড করে, রাইট? এবং সেটা থেকে তোমরা একটা মোটামুটি এইরকম ইকুয়েশনে আসতে পারো যে তোমরা এত জানা দরকার, তোমরা জাস্ট এই ইকুয়েশন গুলো মনে রাখবে। H+ এর কনসেন্ট্রেশনটা হবে K/KW, K × KW/KB, ঠিক আছে? এবং পিএইচটা তোমরা বের করতে পারবে উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস, এইটা যদি হয়, এগেন এই জাস্ট ফর্মুলাটা মনে রাখবে, পিএইচ হবে উইক অ্যাসিড উইক বেসের জন্য কি না 7+½ অফ PK × PKB। কে হচ্ছে অ্যাসিডের কে, উইক বেসের হচ্ছে কেবি। এটা এই ইকুয়েশনটা তোমরা পুট করবে যে সেই সলিউশন, মানে তোমাদেরকে বললো যে একটা উইক অ্যাসিড উইক বেসে সলিউশন নিলে তার পিএইচ কত হবে বের করো, এই ইকুয়েশনটা বসাবে, কেবি অবশ্যই ওরা বলে দেবে, এই ইকুয়েশনটা বসাবে, তোমরা পিএইচ ভ্যালু পেয়ে যাবে। সিমিলারলি আমি আরো এই তিনটে জিনিস দাগ দিয়ে দিচ্ছি, এগুলো দেখে নেবে। যদি তোমার স্ট্রং অ্যাসিড উইক বেস হয় তাহলে কি হবে,
যদি তোমার উইক অ্যাসিড স্ট্রং বেস হয় তাহলে পিকে কি হবে, এইগুলো সবকটা মিথ্যা আসবে। এই তিনটেই করতে হবে, আর কিছু নেই। ওকে, আর স্ট্রং অ্যাসিড হচ্ছে কিছু হয়। দ্যাটস অল। ওই যে তিনটে আমি বললাম, ওই তিনটে কিরকম রিলেশন হবে এইটাই। আর তোমাদের জানার কিছু দরকার নেই। এখানে আমি আর দুটো থিওরি বলে দিয়েছিলাম। আমরা তো শুধুমাত্র আরএনিয়াসের কনসেপ্ট অনুসারে পড়েছিলাম। আরো দুটো থিওরি আমাদের জানার দরকার ছিল অ্যাসিড বেস হিসেবে। সেটা হচ্ছে ব্রনস্টেডের থিওরি, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট কি বলছে, আর প্রোটন থিওরি বলছে। ইনি যেটা বলেছেন যে কিছু মলিকিউলের ক্ষেত্রে উনি বলছেন যে H+ আয়ন আর প্রোটন ডোনার হয় তাকেই আমরা অ্যাসিড বলতে পারি। এটা আমি বললাম না জলের মধ্যে H+ দেবে কি অন্য কিছুতে H+, মানে ACN এর মধ্যে দেবে না, আমি সলভেন্টটাকে তুলেই নিলাম। আমি বললাম যে H+ আয়ন বা প্রোটন ডোনেট করে তাকে আমরা অ্যাসিড বলি, আর যে প্রোটন অ্যাকসেপ্ট করে তাকে আমরা বেস বলি। তাহলে এই থিওরি দিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারবো যে আমরা যেটা প্রথম এক্সাম্পল নিয়েছিলাম যে পিরিডিন, এ কেন বেস না, এ অ্যাকচুয়ালি প্রোটন অ্যাকসেপ্ট করে, দ্যাটস ওয়াই ইটস এ কল্ড বেস। তাহলে আরএনএর থিওরি অনুসারে অ্যাসিড বেসটা আমরা জল দিয়ে এক্সপ্লেন করেছিলাম। ব্রনস্টেড থিওরিতে আমরা বললাম প্রোটন যে দিতে পারবে তাকে অ্যাসিড, আর যে নিতে পারবে তাকে বেস বলে। এবার আসছে আমরা লুইস অ্যাসিড বেস থিওরি। লুইস অ্যাসিড বেস থিওরি কি বলছে না, বলছে আমি আরো জেনারেলাইজ করছি না, যে মলিকিউলটা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে তাকে আমরা বলবো লুইস অ্যাসিড বেস, লুইস অ্যাসিড, আর যে ডোনেট করতে পারবে তাকে আমরা বলবো লুইস বেস। এগেইন যদি তুমি সেম মলিকিউলের ক্ষেত্রে যারা, মানে তোমার পিরিডিন, দুটো হচ্ছে তোমার ইলেকট্রন থাকে, এরা তোমার এই ইলেকট্রনটাকে ডোনেট করতে পারে। দ্যাটস ওয়াই এই ইলেকট্রনটা ডোনেট কাকে করতে পারে না, প্রোটনকে। দ্যাটস ওয়াই ইটস কল্ড এগেইন বেস। লুইস অ্যাসিড দিয়েও তুমি বলতে পারলে, ব্রনস্টেড লাউরি থিওরি দিয়েও তুমি বলতে পারলে। এইটা। এইবার আর একটা কনসেপ্ট আছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার কাকে বলে। এটা কি জিনিস, মানে ধরে নাও যে তোমার কাছে, আমি যদি তোমাদেরকে বলি, ধরো তোমাদের কাছে কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেস বাজারে মানে ধরো তুমি কোনো একটা অ্যাসিড HA, এটাকে আমি যদি অ্যাসিড বলি, তাহলে A- কে আমরা বলবো এই অ্যাসিডটা কনজুগেট বেস। তাহলে এতক্ষণ ধরে তোমরা যেগুলো দেখে এলে ওপরে, এই যে এই সিস্টেমগুলোর ক্ষেত্রে, মানে অল দিস থিংস, মানে এগুলো সবগুলোই অ্যাকচুয়ালি তোমরা যেগুলো দেখছো, H+, A-, এইগুলো এগুলো মানে এটা যদি সবই তোমার প্রেসিপিটেশনের ক্ষেত্রে বলেছি, এই যে এইগুলো NH4OH-, রাইট, NH4+OH-, এটা যদি বেস হয় তাহলে এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, এটা যদি অ্যাসিড হয় এটা হচ্ছে কনজুগেট বেস। এটা আর কিছু নেই। এই হচ্ছে তোমাদের সিলেবাসে থাকে। কেন এটা বললাম, ধরো তোমাকে বলে দিল যে CH3COOH দিয়েছে, সেটা অ্যাসিড, তাহলে বলবে কনজুগেট বেসটা কি হবে, তাহলে তুমি তখন বলবে CH3COO-। এটাই, আর কিছু না, রাইট। এই হচ্ছে তোমাদের সিলেবাস, এই হচ্ছে ব্যাপার। এবারে বাকিটা হচ্ছে আমি এইগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো। স্যার বলছি পিডিএফটা দিয়ে দেবেন আর স্যার ক্লাসের লিঙ্কটা। শিওর সেটাই তো আমি করি, তাই না? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। স্যার এর থেকে রিলেটেড কোশ্চেন গুলো দেবেন নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ স্যার, টপিক স্যার এমসিকিউ গুলো দিলে স্যার খুব ভালো হয়, এমসিকিউ গুলো দিলে পরে সলভ করতে স্যার সুবিধা হয়। হুম যেগুলা কোশ্চেন স্যার এক্সামে কোশ্চেন আসবে হুম, সব পেয়ে যাবে। ঠিক আছে, চলো। স্যার বললাম যে মক টেস্ট 5 কি ইয়েটা দেওয়া হয়েছে স্যার? তোমার না তোমার ইন্টারনেটটা এতই খারাপ থাকে, আমি তোমার কথাই অর্ধেক সময় শুনতে পাই না, কি বলছো বলো তো? স্যার বললাম ফাইভটা কি দেওয়া হয়েছে? আমি আমি পেলাম বুঝতে না। পারছি, কেউ যদি বুঝতে পারো আমাকে একটু বলতে পারো। স্যারও বলছে স্যার মক ও টেস্ট বলছে 5 এর অ্যান্সার দিয়েছেন। ও মক mock টেস্ট test 5 এর অ্যান্সারের কথা বলছে। হ্যাঁ, না আমি দিয়ে দিচ্ছি, ওটা দেওয়া হয়নি, হুম। আমি আজকেই আচ্ছা, দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর আচ্ছা, স্যার বললাম ওই এই নোটটা যদি ফিজিক্সের আমি পেপারটা। আজকে না দিতে পারি, আমি কালকে সকালের মধ্যেই নোটটা প্লাস ভিডিওস গুলো সব পাঠিয়ে দেবো, ওকে? ঠিক আছে, ওকে স্যার, হ্যাঁ। ওকে স্যার। আর স্যার নেক্সট উইক থেকে মানডে থেকে ক্লাস, তাই তো? নেক্সট ক্লাস মানডে হবে? হ্যাঁ, নেক্সট ক্লাসটা মন্ডে করবো, মন্ডে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে।